রান হয়ে গেল, এবার ভিডিও হচ্ছে। ওকে, তো আমি কি করলাম, একটা index.html ফাইল বের করলাম, এটা আমি ক্লিক করেছি, ভিতরে কিন্তু কিছু নাই, সব ফাঁকা। দ্বিতীয়ত হচ্ছে আপনি চাইলে এখানে রাইট ক্লিক করে ফাইল তৈরি করতে পারবেন, চাইলে এর ভিতরে একটা ফোল্ডার তৈরি করতে পারবেন, যেটা এর ভিতরে করা হয়। এখানে যা করেছি আমি কিন্তু এখান থেকে করতে পারতাম, এখানে ধরে। ক্লিয়ার? সো এইখানটায় আমরা আসেন, এবার আমি ইন্ট্রোডিউস করাচ্ছি আপনাদের সাথে কোডিং এর সাথে, আপনাদের কোডিং এর সাথে আমি আপনাদের ইন্ট্রোডিউস করা দিচ্ছি। সো ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট কোডিং, ফার্স্ট কোড, ফার্স্ট ট্যাগ। সো ফার্স্ট ট্যাগটি আপনাকে অবশ্যই লিখতে হবে ডক টাইপ। ক্লিয়ার? তারপর লিখতে হবে HTML। ওকে, ডক টাইপ HTML, এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আপনি যে কোডিং করছেন, যা লিখছেন, সেটার আসলে ডকুমেন্ট টাইপটা কি। ডকুমেন্ট টাইপটা হচ্ছে HTML, সামনে একটা বিষয় সূচক চিহ্ন দিয়ে এটা লিখতে হবে। এটা আরেকটা সুবিধা আছে, যদি ফিউচারে কোনো আপডেট ট্যাগ তৈরি হয়, কোনো এলিমেন্ট তৈরি হয়, কোডিং রিলেটেড বিষয়গুলো তো আপডেট হয় সবসময়, এটা তো বোঝেন, ওয়েবসাইট বা ইন্টারনেট বেস যে জিনিসগুলো সবসময় আপডেট হয়, যদি কখনো আপডেট হয় এটার মাধ্যমে ওটা সাপোর্ট করবে, আপনাকে এটা নিয়ে টেনশন করতে হবে না। ক্লিয়ার? সো এবার কি করব, আমাকে HTML লিখতে হবে, যেহেতু আমি HTML এর কোড করব, HTML ট্যাগটা লিখতে হবে। এগুলোকে বলা হয় এলিমেন্ট বা ট্যাগ। HTML কে বলা হয় এলিমেন্ট, যখন আপনি লেস দেন গ্রেটার দেন দিবেন তখন এটাকে ট্যাগ ট্যাগ ধরা হয়। ওকে, সো এবারে এটা আমি কি করলাম জানেন, উপরে এটা লিখছি না, লেখার পরে ইন্টার ক্লিক করলাম, তারপর লেস দেন দিলাম, দেওয়ার পর ওই যে কোশ্চেন চিহ্ন আছে স্ল্যাশ, ওইটাকে ক্লিক করেন, ক্লিক করলে অটোমেটিক্যালি এর এন্ডিং ট্যাগ চলে আসবে। অর্থাৎ একটা HTML ট্যাগ লেখার পরে পরবর্তীতে একটা এন্ডিং ট্যাগ দিতে হয় স্ল্যাশ দিয়ে, এর ভিতরে আমি কোড লিখবো। ক্লিয়ার? এই HTML এর ভিতরে আমি কোড লিখবো, তবে কোড লেখার ক্ষেত্রে এই HTML এর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হেড পার্ট, আর একটা হচ্ছে বডি পার্ট। ক্লিয়ার? দুইটা পার্ট আছে, দুইটা পার্টের ভিতরে দেখেন, এখানে হচ্ছে বডি পার্ট, এখানে হচ্ছে হেড পার্ট। বডি পার্টে আমি কি করব, যখন আমি কোনো কোড করব, কোনো কিছু লিখবো, লাইক আমি লিখলাম হ্যালো কোডার্স ট্রাস্ট। ওকে, তাহলে কি হবে, আমি ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে আমরা এখানে দেখতে পারবো, একটু রান করি, রান করে দেখেন হ্যালো কোডার ট্রাস্ট বের হচ্ছে। এটা কোথা থেকে বের হচ্ছে, যখন আমি এই বডি ট্যাগের ভিতরে কিছু লিখবো, এটা যদি রান করি তাহলে এটা কি, ব্রাউজারে এটা বডি, এই বডিতেই কিন্তু যা লিখবো সেটা কিন্তু শো করবে। মজার ব্যাপার হচ্ছে আমি যে এই যে লেস দেন এবং গ্রেটার দেন দিছি, সেটা কিন্তু শো করছে না, কোনো কিছু কিন্তু শো করছে না। রাইট? কেন শো করছে না? ব্রাউজার ওই ট্যাগগুলোকে কম্পাইল করে দেখে আসলে এটা ট্যাগ কিনা। এটা কিন্তু ট্যাগ, তাই না? এই ট্যাগগুলো কম্পাইল করে দেখে এটা আসলে বডি, এটা আসলে হেড, এটা HTML। যখন তাকে লেস দেন গ্রেটার দেন আছে এবং এগুলো ট্যাগ প্রিডিফাইন করা আছে ব্রাউজারে, তখন কি হয়, এগুলো কম্পাইল করে ওই স্ট্রাকচার অনুযায়ী আপনাকে সাপ্লাই করবে, কম্পাইল করে দেখাবে কোথায় কি হচ্ছে। ক্লিয়ার? এইখানে দেখেন index.html লেখা আছে। রাইট? আমি একটু ফেসবুকে ঢুকি, ফেসবুকে দেখেন কি লেখা আছে, CTG52। আমি যেখানে লিখছি বা ফাইলের নাম কি এখানে লেখা আছে, এখানে লেখা আছে, এখানে যা আছে সেটা, এটাকে বলা হয় টাইটেল। রাইট? এটাকে বলা হয় টাইটেল। এখানে কিন্তু টাইটেল শো করতেছে, বাট আমি যখন কোডিং করব তখন টাইটেলটা কোথায় লিখবো, হেড পার্টে যা লিখবো তাই কিন্তু শো করবে। সো লেখেন টাইটেল লিখলাম। এখানে আমি কি লিখবো, এখানে আমি টাইটেল লিখবো CTG52, আমি একটা টাইটেল দিলাম। সো এখানে লেখা আছে index.html, আমি যখন রিফ্রেশ দিব দেখেন টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। আর কার্সারটা যদি উপরে রাখেন একটু ভাসমান অবস্থায় আরেকটা জিনিস আসতেছে। রাইট? সো এটাকে বলা, এই যে বের হচ্ছে না, এটাকে অল্টার বলা হয়, বা অল্টার না, এটাকে বলা হতে পারে পপ আপ, বা আরেকটা নাম আছে। আচ্ছা যাই হোক, ওই পর্বটা আমরা আসবো এটাকে কি বলে। সো এটাকে CTG52 আসতেছে কোত্থেকে, টাইটেল থেকে আসতেছে। আমি কিন্তু হ্যালো কোডাটা লিখছি, বডিতে যা লিখছি সেটা কিন্তু ব্রাউজারে শো করতেছে। রাইট? আর টাইটেলে যা লিখছি এটা শো করতেছে এইখানটায়, টাইটেলে যা লিখতেছি সেটা কিন্তু ওখানে শো করতেছে বারে, এই বারে শো করতেছে, ট্যাবে শো করতেছে। রাইট? নিউ ট্যাব বের হয়েছে, দেখছেন? এটা কিন্তু এক ধরনের টাইটেল এই ব্রাউজারের জন্য। সো আমরা নতুন কিছু ট্যাগের সাথে পরিচয় হবো ওয়ান বাই ওয়ান। ওকে, তো ট্যাগ কেন ইউজ করব, ট্যাগ ইউজ করব স্ট্রাকচার ফলো করার জন্য। আপনার একটা ওয়েবসাইটে দেখবেন কোনো লেখা ছোট, কোনো লেখা বড়, লাইক এখানে দেখেন
এই যে লেখাটা বড়, এখানটা ছোট, তারপর এখানে ব্লু হয়ে আছে, লিঙ্ক আপ হয়ে আছে, এগুলো যে হয়ে আছে, শ্যাডো হয়ে আছে, তারপরে পিকচার আসছে, প্রতিটা কিন্তু ডিজাইন করা ট্যাগের মাধ্যমে, লাইক এরকম কিছু ট্যাগের মাধ্যমে ডিজাইন করা। ওই ট্যাগগুলো সম্পর্কে ওয়ান বাই ওয়ান দেখবো। ক্লিয়ার? সো ট্যাগগুলো দেখার জন্য আমি প্রথমে যে ট্যাগের সাথে পরিচয় করা দেবো, সেই ট্যাগের নাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ কি জিনিস আমি প্র্যাকটিক্যাল উদাহরণটা দিই। ওকে, সেটার জন্য আমাকে ওয়ার্ড ফাইলটা বের করতে হবে। প্র্যাকটিক্যাল উদাহরণটা দেখতে গেলে এটা বের করাটা বেটার, আপনি খুব সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এতক্ষণ যা শেয়ার করলাম আপনাদের সাথে, আপনারা কি ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ডগ টাইপ আপনারা ছোট হাতে লিখেছেন, এখানে একজন আজাহার দিয়েছেন। ডগ টাইপ শব্দটা সবসময় বড় হাতে লিখবেন। ডগ টাইপ ছোট হাতে যদি লেখেনও কোনো প্রবলেম নাই, আউটপুট আসবে, সবকিছু কাজ করবে। কিন্তু ক্রস ব্রাউজার সাপোর্টেবল বা ওয়েবসাইট ভ্যালিডেশন একটা ব্যাপার থাকে, বা ভ্যালিড কোড কিনা এটা একটা ব্যাপার থাকে। এটার জন্য আমি যা দিচ্ছি আপনারা সেটাই ফলো করবেন। ক্লিয়ার? ভালো মন্দ দুটোই আছে, কিন্তু আমি যেটা দিচ্ছি সেটা ফলো করবেন। আই হ্যাভ ওয়ান প্রবলেম। জি, শেয়ার করেন। হ্যাঁ, ডক টাইপটা বড় হাতে লিখতে হবে, এইচটিএমএলটা ছোট হাতে লিখতে হবে, বড় হাতে লেখা যাবে না। এবং এটা এইভাবে মিন্স হচ্ছে আপনার ডক টাইপ বলতে ডকুমেন্ট টাইপ। আপনার যে ওয়েবসাইটে কোডিং লিখতেছেন এটা আসলে কি কোড, কি রিলেটেড কোড, এইচটিএমএল কোড। আপনি যদি সফটওয়্যার তৈরি করেন তাহলে ওটা কি কোড, জাভা কোড, জাভা কোডিং দিয়ে সফটওয়্যার তৈরি করতেছেন। এটা পরিচয় করে দেওয়ার জন্য ডক টাইপ এইচটিএমএল লিখতে হবে উপরে। ক্লিয়ার? আর একটা বিষয় হচ্ছে আপডেট ভার্সনের যে ট্যাগগুলো, ওই ট্যাগগুলো আমরা নেক্সট ক্লাস কিংবা তারও পরের ক্লাসে আমরা ওই ট্যাগগুলো, নতুন আপডেট ট্যাগগুলোর সাথে আলোচনা করব। ওই ট্যাগগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওই ট্যাগগুলো সাপোর্ট করবে তখন যখন আমরা এরকম ডক টাইপটা লিখবো। ক্লিয়ার? আচ্ছা, টাইটেল লেখার পর অটোমেটিক্যালি সাইন আসবে কিভাবে? ওকে, এটা অবশ্য ভালো কথা বলছেন। কে বলছেন? হৃদয়, ভালো কোশ্চেন করছেন। দেখেন, আমি এত কিছু লিখলাম না, এত কিছু লেখার প্রয়োজন ছিল না, আপনাদের বোঝানোর জন্য লিখেছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, আমি শুধুমাত্র লিখলাম টাইটেল, শুধুমাত্র টাইটেল লিখলাম, সবসময় কিন্তু কাজ করে না। আপনারা যখন ইনস্টল দিবেন সাপ্লাইম, সবসময় কাজ করবে না। সো টাইটেল লেখার পরে ট্যাব ক্লিক করবেন, অটোমেটিক্যালি টাইটেল চলে আসে। ক্লিয়ার? এবার এগুলো ভ্যানিশ করে দিলাম, দেওয়ার পর শুধুমাত্র এইচটিএমএল লেখেন, এবার ট্যাব ক্লিক করেন, সব চলে আসে অটোমেটিক্যালি, আপনাকে কিছুই করতে হবে না। এই যে রেফারেন্স গুলো অটোমেটিক্যালি কাজ করতেছে। কাজ না করলে অনেকে আবার ডিমোটিভেট হয়ে যান। আসলে ডিমোটিভেট হওয়ার কিছু নাই, আপনি যত বেশি লিখবেন, কোডিং করবেন, তত বেশি ভালো। যদি শিখতে চান নিজে হাতে কোডিং করবেন। ওকে, সো টাইটেল দেখেন অটোমেটিক্যালিও চলে আসে, তার মানে আমি যেটা বলতেছি সেটাই তো রাইট, তাই না? আপনি যদি ছোটতে লেখেন কোনো সমস্যা নেই, বাট এটা এইভাবে লেখাটা বেটার। টাইটেলে কি লিখবো? আবার লেখেন সিটিজি 52। আমি কিন্তু কন্টেন্ট লিখতেছি যেটা শো করবে, এটা বড় হাতে লেখেন না ছোট হাতে লেখেন, আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার নতুন ট্যাগের সাথে পরিচয় করে দেই, যেটা হচ্ছে প্যারাগ্রাফ। এখন আমি এখানে কিছু লিখবো। আচ্ছা, আপনারা যদি লেখেন, লেখার জন্য কন্টেন্ট দরকার হয়, ছোট বড় অনেক কন্টেন্ট দরকার হয়। লরেন ইপসাম নামে একটা ওয়েবসাইট আছে যেখানে শুধু কন্টেন্টই পাওয়া যায় আপনাদের ডেভেলপমেন্টের কাজের জন্য। ক্লিয়ার? এইখানটা থেকে আপনি কন্টেন্ট নিতে পারবেন, লাইক আপনি এতটুকু দরকার, এই এতটুকু আপনি কপি করেন, এর শুধু কন্টেন্টই আছে, আপনাদের ওই প্র্যাকটিসের জন্য এটা করা হয়েছে। সো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এটা লেখা একটু বড় হাতের এবং দেখেন ফন্ট ফ্যামিলি চেঞ্জ, রাইট? তারপরে এটা একটু বোল্ড করা, একটু মোটা করা, রাইট? এটা কিভাবে হচ্ছে? আমি যখন এখানে পেস্ট করলাম ডক ফাইলে, আমি পেস্ট করলাম, এটা আমি বাদই দেই, আমি এখানে পেস্ট করলাম এতটুকু। তো আপনি চাচ্ছেন কি, এটা কি বলেন তো? এটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টটা পুরোটাই চাচ্ছেন আপনি ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে যাক, তার মানে আপনাকে এরকম দিতে হবে ফন্ট ফ্যামিলি, যে কোনো একটা চেঞ্জ করবেন, রাইট? এটা কিন্তু কোড দিয়েও করা যায়। এই যে আমি সিলেক্ট করছি, এখানে চেঞ্জ হচ্ছে, এটা কি কোড রিলেটেড কাজ না? অবশ্যই কাজ। এটা কিন্তু একটা সফটওয়্যার। আমি করব কি, ওয়েবসাইটে কাজ করবো, এটা কি ওয়েবসাইটে রান করা সম্ভব? সম্ভব না। বাট আমি এমন ভাবে কাজটা করবো এইচটিএমএল কোড দিয়ে, যাতে আমি ওয়েবসাইটে এটা দেখতে পারি যা করব। এখন এটা করলাম, তো আমি চাচ্ছি এতটুকু অংশ বোল্ড হবে, তার মানে কি আমার এখানে ক্লিক করতে হবে, এটা বোল্ড হয়ে যাওয়ার কথা। এবার একটু, আচ্ছা বোল্ড হয়ে গেছে, এটা ফন্টের কারণে হচ্ছে এরকম। আমি যদি এটা সিলেক্ট করে দেখেন বোল্ড হয়ে আছে। আবার এটা যদি সিলেক্ট করে বলি যে এটা ফন্ট সাইজ একটু বড় হবে, বড় হলো না। আবার আমি চাচ্ছি যে শুধুমাত্র এই টেক্সটটা কালার চেঞ্জ হোক, আমি চাচ্ছি রেড হোক, রেড হয়ে গেল। আমি চাচ্ছি প্রিন্টিংটা
সবগুলো মাঝখানে আসতেছে। আমি চাচ্ছি যে পুরো লেখাগুলো মাঝখানে নিয়ে আসতে, মাঝখানে আসছে। আমি চাচ্ছি যে জাস্টিফাই থাক, জাস্টিফাই। এরকম অনেক কিছু করতে পারবেন। চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন। এটা তো আমরা বুঝতেছি না আপনারা কি করতে পারবেন, বাট এটা যদি কোডে করতে চাই তাহলে কি করতে হবে, এর একটা কন্টেন্ট, এই কন্টেন্টটা কিন্তু আমি চাচ্ছি যে এটা প্যারাগ্রাফ আকারে থাক। প্যারাগ্রাফের শর্ট ফর্ম হচ্ছে HTML, সেটার নাম হচ্ছে পি। পি ক্লিক করে ট্যাব ক্লিক করে চলে আসবে, কিংবা যদি না আসে তাহলে লেখেন এইভাবে পি, এইভাবে পি লেখেন, চলে আসছে। পি লেখার পরে আমি কন্টেন্ট গুলো দিয়ে দিই, এখানে দিলাম। তার মানে কি, আমি যদি এটা রান করি, আমি এখানে রান করলাম, তার মানে আমার এটা শো করবে, পুরোটা শো করলো, রাইট? সো এখন আপনার কাজ কি, এটাকে মডিফাই করা, একটু ডিজাইন করা, তাই না? আমি একটা প্যারাগ্রাফ লিখে একটু ডিজাইন করি। সো ডিজাইনের জন্য যেটা করতে হবে, আমি চাচ্ছি যে এতটুকু এতটুকু অন্য একটা ট্যাগে ঢুকাবো, আরো কিছু ট্যাগ আছে যেমন, আচ্ছা পুরো কন্টেন্ট ডিজাইন করবো, রাইট? তো প্যারাগ্রাফে ডিজাইন করার জন্য পি ট্যাগের ভিতরে স্পেস দিয়ে, এখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, ক্লিয়ার? দেখেন সাদা হয়ে গেছে। সো তারপরে আপনি সহজে বুঝতে পারতেছেন কোনটা ট্যাগ কোনটা কন্টেন্ট। আর এইখানটা সামনে স্পেস দেওয়া যাবে না, সাদা হয়ে গেছে, কিন্তু এইখানটা স্পেস দিতে পারেন, কারণ এখানে আমি আরো কিছু প্রপার্টি হচ্ছে অ্যাট্রিবিউট ইউজ করব। অ্যাট্রিবিউট কিরকম, যেমন একটা আছে স্টাইল, আমি সিএসএস করব, আমি চাচ্ছি এই লেখাটা বোল্ড হোক, বা আমি চাচ্ছি যে এটা লেখার হচ্ছে কালার চেঞ্জ হোক, একটু ফন্ট ফ্যামিলি চেঞ্জ হোক, ফন্ট সাইজ চেঞ্জ হোক। এটা বোঝার জন্য, এটা করার জন্য এখানটা আমি কি করতে পারি, একটা অ্যাট্রিবিউট লিখবো। অ্যাট্রিবিউটটার নাম কি, স্টাইল। স্টাইল বলতে কি বোঝাচ্ছে, আমি এখানে ডিজাইন করব, রাইট? ডিজাইন করব না, ডিজাইনের জন্য স্টাইল ফরম্যাটটা ইউজ করবো, স্টাইল কথাটা উল্লেখ করবো। এখন ডিজাইন করা যায় তিন ভাবে। একটা হচ্ছে ইনলাইন সিএসএস। সিএসএস বলতে ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ আপনি স্টাইল করার জন্য এই সিএসএস হচ্ছে একটা এক্সটেনশন, একটা শর্ট ফর্ম। আর এইচটিএমএল মানে কি, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ক্লিয়ার? সো পিটাকে কি করব, আমরা ইনলাইন সিএসএস করব। ইনলাইন সিএসএস তিন ধরনের সিএসএস, যেটা আমি বললাম। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, যেটা আমি ট্যাগের ভিতরে করব, একটা ইনলাইন সিএসএস। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে আরেকটা ট্যাগ আছে, নাম হচ্ছে স্টাইল। ওই ট্যাগের মাধ্যমে কিন্তু আমরা এখানে ডিজাইন করতে পারি, এর ভিতরে আমরা ডিজাইন করতে পারি, এটা আমরা পরে দেখবো। তার আগে আমরা ইনলাইন সিএসএস দেখবো। আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা আলাদা একটা ফাইল করতে পারি এখানে, এই জায়গাটায়, এই জায়গাটায় একটা ফাইল করতে পারি। ফাইলের নাম কি, আমি যদি স্টাইল করবো, আমি নাম রাখি স্টাইল ডট এক্সটেনশন, তো অবশ্যই সিএসএস হবে, যেহেতু আমি সিএসএস কোড লিখবো। তো এটা লেখার পরে এটা আমি দিয়ে দিলাম, তার মানে আমার একটা ফাইলটা তৈরি হয়ে গেল, রাইট? তো ফাইলের কাজ আমরা করবো না, যা তৈরি করে দেখালাম, বাট আমরা কাজ করবো এখানে, আমরা শুধু এখানে একটা পেজেই দেখবো, ক্লিয়ার? সো এইখানটা আমি ইনলাইন সিএসএস করবো আগে। ইনলাইন সিএসএস করার জন্য এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, স্টাইল। মজার ব্যাপার হচ্ছে ইকুয়াল দিতে হবে, ডাবল কোটেশন দিতে হবে। আপনি চাইলে সিঙ্গেল কোটেশন দিতে পারেন, তবে ডাবল কোটেশন দেওয়াটা বেটার, ক্লিয়ার? সো স্টাইল দিয়ে দেখেন, এখানে স্টাইল লিখছি, এটা হচ্ছে যখন আমি ইনলাইন সিএসএস করব, ট্যাগের ভিতরে যখন কোনো কিছু লিখবো, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। বাট আমরা যখন এখানে স্টাইল লিখবো সিএসএস করার জন্য, এটাকে বলা হয় ট্যাগ। স্টাইল কিন্তু এখানে ট্যাগ, বাট এই জায়গাটায় কিন্তু স্টাইল অ্যাট্রিবিউট, ক্লিয়ার? কারণ আমি ট্যাগ তো বানাই নাই, আমি কি গ্রেটার দেন লেস দেন দিছি, দেইনি তো। এই জায়গাটা আমরা স্টাইল করবো, আর স্টাইল করার ক্ষেত্রে এই অ্যাট্রিবিউট লেখার পরে একটা ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিতে হয়, তবে সাজেস্ট করবো আমি ডাবল কোটেশন দেওয়াটা বেটার, ক্লিয়ার? এই জায়গাটায় আমরা কোড লিখবো। এখন আপনি চাচ্ছেন যে সমস্ত কন্টেন্টের কালার চেঞ্জ হয়ে যাক, এই লেখাগুলো কালার চেঞ্জ হয়ে যাক। তো আমি তো মুখ দিয়ে বলতেছি, আপনারা মুখ দিয়ে বলতেছেন যে কালারটা চেঞ্জ হবে, আমি কালারটা দিব। সেজন্য খুবই ইজি, যা মুখ দিয়ে বলবেন, যা আপনার মনে চাইবে তাই লিখে দেন। কিরকম, আপনি কালার চেঞ্জ করতে যাচ্ছেন, লেখেন হচ্ছে কালার, দেখেন দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালারের কালার চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, আমার যে এই কোডটা, এই যে সফটওয়্যারটা আমি ইউজ করতেছি, সাবলাইম, সাবলাইমে কিন্তু এগুলো অটোমেটিক্যালি প্রিডিফাইন করা আছে, বলে দেওয়া আছে যে এই যখন আমি কালার বা অন্য কিছু লিখবো, এগুলোকে বলা হয় কি বলা হয় বলেন? এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের ভিতরে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে ভ্যালু। এটাকে বলা হয় প্রপার্টি। এই প্রপার্টি কালার এইভাবে ডিফাইন করা আছে। প্রপার্টি লেখার পর একটা ভ্যালু লিখবো, ভ্যালুটা কি, কালারের কি কালার দিব সেটা হচ্ছে ভ্যালু, তাই না? তো কালার লেখার পরে কোলন চিহ্ন দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। কোলন চিহ্ন দেওয়ার পরে আপনি কালার লিখতে দিচ্ছেন, কালার দেন হচ্ছে রেড, রেড দিলাম, এবং শেষে দিতে হবে সেমিকোলন, ক্লিয়ার? কালার দিলাম, রেড দিলাম, সেমিকোলন দিলাম। এবার সেভ করব। সেভ করার পর আমার অলরেডি রান করা আছে, আমি যা এটা রিফ্রেশ দেব, কালার চেঞ্জ,
আমি বড় করলাম, বড় করে দেখাই। কালার চেঞ্জ, ওকে। কালার চেঞ্জ হলো, আমি চাচ্ছি যে এটা ফন্ট সাইজটা চেঞ্জ হোক। আমরা যেরকম এখানে ফন্ট সাইজ চেঞ্জ করতেছি এখান থেকে বা এখান থেকে চেঞ্জ করতেছি, ঠিক একইভাবে আমি চাচ্ছি যে ফন্ট সাইজ এখানে চেঞ্জ হোক। তো ফন্ট সাইজ লিখবেন, স্পেস দিতেও পারেন, নাও দিতে পারেন, দেওয়াটা বেটার যাতে আপনি বুঝতে পারেন। লেখেন হচ্ছে ফন্ট, দেখেন অলরেডি কিন্তু আপনাকে সাজেস্ট করতেছে আপনি কি চাচ্ছেন ফন্ট লেখার মাত্রই। ক্লিয়ার? এটা হচ্ছে সুবিধা। তো ফন্ট সাইজ দেখেন কিভাবে লিখছে, ফন্ট ড্যাশ সাইজ। তো ফন্ট লেখেন, সাইজ লেখেন, চলে আসলো ফন্ট সাইজ। এবার আবার কোলন দেন, ফন্ট সাইজ কত দিব, 30 পিক্সেল, রাইট? 30 পিক্সেল দিব, প্রতিটা ডটকে একটা পিক্সেল হিসেবে ধরা হয়। 30 পিক্সেল মানে সেই অনুযায়ী কিন্তু আপনার লেখার সাইজটা বড় হবে ছোট হবে। ক্লিয়ার? সো আমি এটা সাইজ করি, আমার সাইজ কত ছিল, 100% রাখি, যেটা ব্রাউজার সাইজ। এবার রান করি, সাইজ বড় হয়ে গেছে, রাইট? সো আমি এটাকে আরো একটু বড় করি, 50 পিক্সেল। 50 পিক্সেল যখন বড় হয়ে যায়, এবার রিফ্রেশ দেন, আরো বড় হয়ে গেল। বড় হলে তো সুবিধা, আপনারা বুঝতে পারছেন তাই না? এটা লেখার জন্য আমি 50 পিক্সেল করলাম। এখন আপনি যাচ্ছেন ফন্ট ফ্যামিলি চেঞ্জ হোক, সেমিকোলন দেওয়ার কারণ হচ্ছে আপনি পরবর্তীতে আবার একটা কি এগুলোকে কি বলে একটু বলেন, কিছুক্ষণ আগে শেয়ার করেছিলাম। না, নো, প্রপার্টি, ইয়েস আবুল হাসান। এগুলোকে বলে, কোনটাকে অ্যাট্রিবিউট বলে? অ্যাট্রিবিউট হচ্ছে এগুলা, আর এই অ্যাট্রিবিউটের প্রপার্টি হচ্ছে এটা, আর ভ্যালু হচ্ছে এটা। ফন্ট সাইজ 50 পিক্সেল, মনে রাখবেন আমি মুখ দিয়ে যা বলছি এটার উপর কিন্তু পরীক্ষা নিব। আমি কিন্তু একদিন পর পর পরীক্ষা নেই, অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা নেই। সো এইখানটা কি লিখবো, আমি চাচ্ছি ফন্ট ফ্যামিলি চেঞ্জ হোক, ফন্ট দেন অলরেডি সাজেস্ট করতেছে ফন্ট ফ্যামিলি লিখে দেন। এখন আপনি কি জানেন ফন্ট ফ্যামিলির নাম কি 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 হতে পারে? অলরেডি কিন্তু এখানে আছে তাই না? এখানে দেখেন ক্লিক করলে অলরেডি আছে, কিন্তু সবগুলো কিন্তু এখানে সাপোর্ট করবে না, এখানে কিন্তু সবগুলো সাপোর্ট করে না, কিছু জিনিস সাপোর্ট করে। যেমন সি লেখেন, কার্সিভ, এটা কিন্তু একটা ফন্ট ফ্যামিলি, এটা সাপোর্ট করবে। এস লেখেন, শরীফ এবং সাউন্ড শরীফ, এই দুটো সাপোর্ট করে। তারপর আরো কিছু লেখেন, এ লেখেন, অল অল নামে কোনো ফন্ট ফ্যামিলি নাই, এটা ডেফল্ট আসছে, কার্সিভ আসতেছে। ভি লেখেন, ভি নামে নাই। এইভাবে লিখে লিখে দেখতে পারেন। সো আমি কি দিব, কার্সিভটা দেই, কার্সিভের চেহারা দেখেন, এবার কার্সিভ দিলাম, রান করেন, একটু দেখেন বাঁকা বাঁকা হয়ে গেছে না, বাঁকা, এটা হচ্ছে কার্সিভের। সো কার্সিভ লিখলাম, আমি এবার সান্স দেই, সান্স শরীফ দেই, সান্স শরীফ দিলে চেঞ্জ, লেখা কিন্তু চেঞ্জ। আপনারা হয়তো মনে হচ্ছে যে আগের মতোই আছে তাই না? সেমিকোলন দিয়ে দেন, ফাঁকা রাখেন, ফাঁকা রাখলে কোনো সমস্যা নাই। রিফ্রেশ দেন, দেখেন আগেরটা কিন্তু এরকম, যখন ফ্যামিলি দেই না, কিন্তু যখন দেই তখন হয়ে যাচ্ছে চেহারা এরকম, তার মানে কাজ করতেছে। এখন আপনি এইভাবে লিখতেছেন, আপনি লাইভ দেখতে পাচ্ছেন, আপনি একবার কোড করতেছেন, ব্রাউজারে যাচ্ছেন, আবার দেখতেছেন, একটু কষ্টদায়ক না? এভাবে কোড করাটা কঠিন না? সো কি করবেন জানেন, লাইভ দেখার জন্য আমি এগুলো বাদ দিই এবার, হ্যাঁ এগুলো আমি বাদ দিই, বাদ দেওয়ার পর এইভাবে রাখি, রাখার পর এইটাকে রিফ্রেশ দিই, নর্মালি এটা আছে, ভালো কথা। ইন্সপেক্ট এলিমেন্ট করেন, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে আপনার এই ড্রপ ডাউনটা আসবে। এবার ইন্সপেক্টে যান, গেলেই আপনি কোডগুলো দেখতে পাচ্ছেন, সব দেখছেন, কোডগুলো সব দেখা যায়। বাট এখানে কি দেখা যায়, ডেভেলপার টুলস, ডেভেলপার টুলসে আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন। ক্লিয়ার? তো এটা পি ট্যাগ ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানটা আপনি লেখেন কালার, কালার লিখবেন কপি, এখানে অনেকগুলো কালারের নাম সাজেস্ট করতেছে, কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আগে আমি ফন্ট সাইজটা লিখি, তাহলে আপনারা বুঝতে পারবেন কি হচ্ছে। 50 পিক্সেল, রাইট? বড় হয়ে গেল। এবার কালার চুজ করেন, অলরেডি কিন্তু আপনাকে সাজেস্ট করতেছে, ওখানেও যেরকম সাজেস্ট করে এখানে কিন্তু সাজেস্ট করে। কালার দেখেন চেঞ্জ হচ্ছে। সো আমি কি দিব, আমি ব্লুটা নেই, আচ্ছা ব্লু নিব না, আমি এটা নেই। ক্লিয়ার? এটা নিলাম। এবার আমি ফন্ট সাইজ দেই, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি নিলাম। ফন্ট ফ্যামিলি দেখেন কি কি, এগুলো বাদ, কার্সিভ, তারপর ফ্যান্টাসি, দেখছেন কত মোটা, তারপর ইনহেরিট, ইনিশিয়াল, ইনিশিয়াল কোনো কাজ নাই, ইনহেরিট কোনো কাজ নাই, মানে নরমালি স্বাভাবিক ডিফল্ট যেটা থাকে সেটাই। মনোস্পেস, এটা এক ধরনের ফন্ট ফ্যামিলি। সান্স শরীফ, সান্স। ক্লিয়ার? তো আমরা ফ্যান্টাসি নেই, আপনাদের প্রিয় জিনিস নাকি,
তো এটা নিলাম, এগুলোকে কপি করব, রাইট? কপি করলাম, কিন্তু আমি এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল সি, কপি, তারপরে এখানে আমি পেস্ট করে দেব, কন্ট্রোল ভি, পেস্ট করলাম, কিন্তু নিচে নিচে আসতেছে, কষ্ট করে এটা সোজা করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার হয়েছেন আপনারা? ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার না হলে কনফিউশন দূর করবেন, ঠিক আছে? কোনো কনফিউশন থাকলে সাথে সাথে কোশ্চেন করবেন, আমার যখন সুযোগ হবে, সময় হবে, আমি এটা এক্সপ্লেইন করবো। ওকে, রিপিট করেন প্লিজ, আবার রিপিট করবো। স্ক্রিন ক্লিয়ার করার পর আবার অটোমেটিক পুরোটা কোড আসলেও কিভাবে? ও আচ্ছা, যেটা হয় আর কি, আমি সবকিছু ভ্যানিশ করে দিলাম, জাস্ট HTML লিখবেন। সবসময় কিন্তু এটা হয় না। সো HTML লেখার পরে শুধুমাত্র ট্যাব ক্লিক করবেন, ক্লিক করলে এটা চলে আসবে অটোমেটিক্যালি, তারপরে বাকিটুকু করবেন। ক্লিয়ার? আচ্ছা, আমাকে কিন্তু এখানে রিপিট করতে হবে না, কারণ এটা কিন্তু ভিডিও হচ্ছে, সো আপনি রিপিট দেখতে পারবেন। এই জন্য আমি খুব সুন্দর করে ধীরে ধীরে বুঝা দিচ্ছি, যাতে আমাকে রিপিট করতে না হয়। আমি এটা পেস্ট করে দিলাম, এটা রাখলাম। এবার আমি কি করব, নতুন কিছু কোডের সাথে পরিচয় করা দিই। হ্যাঁ, নতুন কিছু কোড পরিচয় করা দিচ্ছি। তার আগে আমি এই কালার থেকে শুরু করে এই জিনিসগুলো আমি ডিলিট করে দিই। হ্যাঁ, শুধুমাত্র ফন্ট সাইজটা রাখি, নরমালি ফন্ট সাইজটা রাখলাম একটু বড় করে দেখার জন্য। নতুন কোডের সাথে পরিচয় করে দিই। কোডটা পরিচয় করে দেওয়ার আগে আমি আবার এখানে প্যারাগ্রাফ লিখি। হ্যাঁ, এখানে আবার একটা প্যারাগ্রাফ লিখি, আমার দরকার আপনাদের একটা জিনিস বোঝানোর জন্য। প্যারাগ্রাফ লিখলাম, এখানে একটা প্যারাগ্রাফ লিখছি, এখানে আরেকটা প্যারাগ্রাফ লিখছি, রাইট? সো এইখানটায় কি করব, এইটা কপি করে এখানে বসায় দেন। আমি কি দুইবার লিখলাম না প্যারাগ্রাফ? দুইবার করলাম। সো আমি যখন রান করব, ও আলাদা আলাদা ভাবে কিন্তু শো করতেছে, উপরে একটা নিচে আর একটা, তাই না? দেখেন, আমি শুধু পিটাকে ডিজাইন করেছি, উপরের পিটাকে কিভাবে এই জায়গাটায় ডিজাইন করেছি, এই পিটাকে কিন্তু আমি কোনো ডিজাইন করিনি, যার জন্য এখানে কিন্তু শো করছে না ডিজাইনটা। আমি যখন এখানে স্টাইল দিয়ে আবার ডিজাইন করবো, শুধুমাত্র এর ভিতরে যে কন্টেন্টগুলো থাকবে, কতদূর পর্যন্ত, এর এন্ডিং পর্যন্ত, ততদূর পর্যন্ত কোডিং রিলেটেড কাজগুলো হবে, এর ভিতরে যে ডিজাইন করব সেটা আসবে। ক্লিয়ার? সো বাট একটা মজার বিষয় হচ্ছে, ও আলাদাভাবে শো করছে, আলাদাভাবে শো করছে, তাই না? আমি এটা তুলে দেই, এই ডিজাইনটা আমার দরকার নেই, এটা আমি তুলে দিলাম, দুইটা আলাদা আলাদা প্যারাগ্রাফ করলাম। আমি এবার রান করি, রান করলে কি হয়, দুইটা আলাদা আলাদা ভাবে আসতেছে না? আমি এবার ডক ফাইলে যাই, ডক ফাইলে কি হয়, আমি আবার একেবারে শুরুতে নিয়ে আসি, এটা করলাম। ডক ফাইলে কি করি আমরা, এতটুকু লেখার পরে আমি যদি চাই একটা ইন্টার ক্লিক করি না, ইন্টার ক্লিক করলে আমরা আবার এটা দেই, আবার ইন্টার ক্লিক করে আবার আমি কন্টেন্ট লিখলাম। এভাবে কি প্যারাগ্রাফ আকারে হচ্ছে না? এটা আলাদা প্যারাগ্রাফ, এটা আলাদা প্যারাগ্রাফ। সো আমাকে কিন্তু ইন্টার ক্লিক করতে হচ্ছে, তাই না? ইন্টার ক্লিক করে নিচে নিয়ে আসতে হচ্ছে, এই গ্যাপটা রাখার একটা পসিবিলিটি থেকে যায়। সো এটা করার জন্য আমার এখানে যদি প্যারাগ্রাফ লিখি, অটোমেটিক্যালি ইন্টার হয়ে যায়, আমাকে ব্রাউজারে এটা করতে হয় না, ক্লিয়ার? এগুলোকে বলা হয় ব্লক ট্যাগ, এগুলোকে বলা হয় অটো ব্লক ট্যাগ, অর্থাৎ অটো ইন্টার ট্যাগ বলে। আমাকে নতুন করে ইন্টার ক্লিক করতে হয় না। এভাবে এখানে যাই করেন না কেন, আপনি যদি এখানে নিচে লেখেন একটা প্যারাগ্রাফের ভিতরে ইন্টার ক্লিক করেন, এখানে ইন্টার ক্লিক করেন, এখানে ইন্টার ক্লিক করেন, কিংবা এটা আরো নিচে নিচে নিয়ে আসেন, তবে কিন্তু এটা কোনো এফেক্ট করবে না, কোনো এফেক্ট করবে না। আমি রিফ্রেশ দেই, কোনো এফেক্ট করবে না, কারণ ও ট্যাগকে চেনে, ভিতরে কন্টেন্ট যা ইচ্ছা করেন না কেন, কোনো লাভ হবে না। ক্লিয়ার? ও ট্যাগ অনুযায়ী সে কম্পাইল করে বের করে আসলে কোথায় কি হচ্ছে। বুঝতে পেরেছেন? এখানে ইন্টার ক্লিক করে কোনো লাভ নাই, আপনি 10 শতবার ইন্টার ক্লিক করলেও ওই একটা লাইনে আসবে। ক্লিয়ার? এটা একটা পদ্ধতি। দ্বিতীয়ত হচ্ছে, আপনি একটা প্যারাগ্রাফ লিখেছেন, আপনি এখানে একটা ডিজাইন করেছেন, লাইক আপনি স্টাইল দেন, ফন্ট সাইজ দেন, উপরেরটাতে ফন্ট সাইজ দিলাম, কত দিলাম, 40 পিক্সেল দেন, আর এখানে আমি কালার দিলাম হচ্ছে সি গ্রিন নামে একটা কালার আছে, আমার ফেভারিট কালার, সি গ্রিনটা দিলাম। দেওয়ার পরে আমি রান করি, আমি এখানে রান করি, রান করলে এটা আসে। বাট আমি চাচ্ছি আমার এই ডিজাইনটা থাকবে, বাট এইখান থেকে নিচে এই টেক্সটের পরে আমার অটো ইন্টার হবে, এরকম একটা ইন্টার হবে। তার মানে কি আমার ডিজাইনটাও থাকবে, অটো ইন্টারও হবে, এরকম তো চাইতেই পারি, তাই না? কিরকম চাইতে পারি, এতটুকু ডিজাইন করলাম, এটা আমি রেড করলাম, বাট আমি চাচ্ছি যে এখান থেকে ইন্টার হোক,
রাইট, একই ডিজাইন থাকে। সো এইটা করার জন্য এই জায়গাটায় নতুন একটা ট্যাগ আছে, নাম হচ্ছে ব্রেক। ব্রেক মানে কি, আমি ব্রেক দিলাম। ব্রেক যদি এইভাবে দেন তাহলে ওখান থেকে ব্রেক হয়ে যাবে, ওখান থেকে নিচে চলে আসবে। আচ্ছা, প্রতিটা এতক্ষণ পর্যন্ত দেখেছি যে কোনো ট্যাগের আবার এন্ডিং ট্যাগ ছিল, স্ল্যাশ দিয়ে একটা এন্ডিং ট্যাগ করতে হয়, তাই না? আর বডির ভিতরে দেখেন এতটুকু একটা প্যারাগ্রাফ, এতটুকু একটা প্যারাগ্রাফ, এখানে কিন্তু শেষ, তাই না? বাট এই জায়গাটায় ব্রেক দিছি, ব্রেকের কোনো এন্ডিং ট্যাগ দেয়নি। ব্রেকে তো আমার দেওয়াতে ছিল কোথা থেকে কতদূর পর্যন্ত ব্রেক হবে, এতদূর পর্যন্ত ব্রেক হবে, তাই না? এইভাবে দেওয়াতে ছিল না। এটা কিন্তু পারফেক্ট সলিউশন না। পি আসতেছে কিন্তু এখানে কিন্তু পারফেক্ট সলিউশন না, এটা এইভাবে লেখে না। সব ট্যাগে এন্ডিং ট্যাগ হয় না, ব্রেক ট্যাগে কোনো এন্ডিং ট্যাগ নাই, ব্রেক এতটুকু লিখলেই ব্রেক হয়ে যায়, কোনো এন্ডিং ট্যাগ হয় না, এরকম স্ল্যাশ দিয়ে লিখতে হয় না। ক্লিয়ার? যে জায়গাটা ব্রেক করবেন শুধু লিখে দেন, ব্রেক হয়ে যাবে। আমি এটা লেখার পরে রান করি, ব্রেক হয়ে গেছে। বাট ডিফারেন্স কি জানেন, এখানে যতবারই গ্যাপ, এই ব্রেক লিখলে কিন্তু অতটা গ্যাপ হয় না। কেন গ্যাপ হয় না? ইন্সপেক্ট এলিমেন্ট করেন, পিটাকে দেখেন উপরে নিচে একটা গ্যাপ হয়েছে না? এই দেখেন হলুদ চিহ্ন যেটা আছে উপরে নিচে কিন্তু হলুদ আসছে, আবার এই পিটাকে দেখেন একটা হলুদ আসছে। বাট ব্রেকে যদি ক্লিক করেন বা ব্রেকে যদি কার্সারটা রাখেন বোঝা যায় কিছু? ব্রেকের ডিজাইন কোনো কিছু নাই এখানে। পিটাকে ক্লিক করেন দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি ডিজাইন চলে আসছে, সেটা হচ্ছে মার্জিন বিফোর আফটার, এটা বোঝাচ্ছে এটাই। মার্জিন উপরে টপ এবং বটম, টপ বটম কত, ওয়ান ইএম উপরে নিচে মার্জিন হয়েছে। মার্জিন নিয়ে, মার্জিন কি জিনিস আমরা পরে বুঝবো, এখন বোঝেন হচ্ছে গ্যাপ, উপরে নিচে গ্যাপ হয়েছে, এই গ্যাপটা 1 ইএম বলতে আমরা যেরকম পিক্সেল ইউজ করতেছি, 16 পিক্সেলে হচ্ছে 1 ইএম, 16 পিক্সেলে 1 ইএম, 1 ইএম 1000 গ্রামে 1 কেজি, এখানে তাই। সো 1 ইএম লিখলে 16 পিক্সেল অটোমেটিক্যালি গ্যাপ তৈরি হয়ে যায়। ক্লিয়ার? আর স্টার্ট এন্ড মানে এই যে স্টার্ট বলতে বাম দিকে বোঝাচ্ছে, এন্ড বলতে ডান দিকে বোঝাচ্ছে। ক্লিয়ার? সো লেফট রাইট আর কি। এটা হচ্ছে ডিজাইন। এইটা কোথেকে আছে দেখেন, এটা শ্যাডো করা, আমি এখানে ক্লিক করতে পারবো না, বাট আমি এখানে যদি ক্লিক করতে পারবো, আমি এটা ফরম্যাট চেঞ্জ করতে পারবো। এই জায়গাটা ক্লিক করলে কিন্তু কাজ হবে না, কারণ কি জানেন, এটা এই ব্রাউজার থেকে আসে, ব্রাউজার কম্পাইল করে দেখতেছে এটা হচ্ছে পি ট্যাগ। সো পি ট্যাগের যে ফরম্যাট গুলো এটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায় এবং আপনাকে সেই শেপটা তৈরি করে দেয়। ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছেন? ওকে, আশা, আমি আমি জানি, কারণ আমি আপনাদের সাথে শেয়ার করে আমি নিজেই আরো বেশি, আমি নিজে কনফিডেন্ট যে আপনারা খুব সহজে বুঝতে পারতেছেন। আশা করি আপনারা প্রতিটা ক্লাস এরকম করে বুঝে বুঝে করবেন, আমি বুঝে বুঝে আপনাদের শেয়ার করব, যাতে মানে পিক্সেল পারফেক্ট জিনিসটা আপনারা শিখতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, আপনারা কি থিম ফরেস্টের নাম শুনেছেন, যেখানে থিম বেচা কেনা হয়? কথা বলেন, কই গেলেন আপনারা? হ্যাঁ, না, না, ইয়েস, হ্যাঁ আবার ইয়েস। ওকে, সো থিম ফরেস্টে থিম কেন বেচা হয়, আপনি চাইলে ওখানে থিম আপলোড করতে পারবেন, ওই বেস কিন্তু আমরা ট্রেনিং করাই এখানে। ক্লিয়ার? মানে আমরা থিম বানায় দেখাবো না, বাট আপনাদের এমন ভাবে জিনিসগুলো ইন্ট্রোডিউস করা দিব যাতে আপনারা ওই রকম থিম করতে পারেন, ওই রকম পাওয়ারটা তৈরি করতে হয়, অ্যাচিভ করতে পারেন। ক্লিয়ার? বাট ঘুম আসছে কেন? খাইছে মানে আমার কথা আপনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ওকে, এবার কি করব, এবার আরো কিছু জিনিস দেখি, নতুন কিছু ট্যাগ দেখি। ব্রেক দেখলাম, পি ট্যাগ দেখলাম, তাই না? সো আমরা এটা আবার ডিলিট করে দিই, তাই না? ডিলিট করে দিয়ে আমি ব্রাউজারটা আরেকটু, এটা আরেকটু বড় করি, রিফ্রেশ দেন, ছোট হয়ে গেছে, আরেকটু বড় করি। আমি কিন্তু এটা জুম করলাম। তো জুম করার পর আমি নতুন একটা ট্যাগের সাথে পরিচয় করাচ্ছি, সেটার নাম হচ্ছে কি, স্প্যান নামে একটা ট্যাগ আছে। সো ইন্ট্রোডিউস টু স্প্যান, এই যে স্প্যানটা লিখলাম, এই এতটুকু অংশ এর মধ্যে দিয়ে দিই, দিলাম। তো স্প্যানের ভিতরে আমি একটা কন্টেন্ট দিলাম, স্প্যান একটা ট্যাগ, যে ট্যাগটা আপনি পি ট্যাগে দিতে পারেন, আবার বাইরেও লিখতে পারেন। আমি যদি বাইরে লিখি, আমি বাইরেও একটু লিখে দেই, বাইরে লিখলাম, এখানে লিখলাম হ্যালো কোডার্স ট্রাস্ট, লিখলাম। এবার রান করে দেখেন কি অবস্থা হয়। ক্লিয়ার? সো এইখানটায় এই নিচে আসে কেন, ব্রেকের জন্য, রাইট? এক কাজ করি, ব্রেকটা আমরা একটু নিচে দিয়ে দিই, এই জায়গাটা দিয়ে দিই, দিলাম।
ব্রেকটা হচ্ছে এই জায়গাটায়, যার জন্য এই লাইনটা নিচে চলে আসছে, রাইট? সো হ্যালো কোরাটাস এটা হচ্ছে স্প্যান ট্যাগ, এবং লরেন ইপসাম হচ্ছে স্প্যান ট্যাগের মধ্যে আছে, বাট কোনো ডিফারেন্স পাচ্ছেন? কোনো ডিফারেন্স নাই। তো আমি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি। ইন্সপেক্ট এলিমেন্ট করলে একটা জিনিস আপনারা ক্লিয়ার হবেন, আপনি যদি স্প্যানে ক্লিক করেন, স্প্যানের ডিফল্ট কোনো ডিজাইন আছে পান, পিটাকে ক্লিক করেন, ডিফল্ট ডিজাইন পাচ্ছেন। স্প্যানে কোনো ডিফল্ট ডিজাইন নাই। সো স্প্যানটা কেন ইউজ করব? আপনি প্যারাগ্রাফ লিখছেন, বাট আপনি যাচ্ছেন শুধু এক্সাক্ট এতটুকু অংশ কালার হবে, তো এটা তো ট্যাগ, তাই না? ট্যাগে আমি অ্যাট্রিবিউট দিতে পারি না? স্টাইল দিলাম, আমি এখানে কালার চেঞ্জ করে দিতেই পারি, রেড গেল, সেমিকোলন। এটা রান করেন, রান করে শুধুমাত্র অতটুকুই প্যারাগ্রাফের ভিতরে অতটুকু অংশ কালারিং হলো। এই জন্য স্প্যানটা ইউজ করবেন। স্প্যানে অনেক ধরনের কাজ আছে, আমরা ওয়ান বাই ওয়ান দেখবো যখন প্রজেক্ট বেস লার্নিংটা শুরু করবো। আমরা প্রথম দুইটা ক্লাস আমরা এইভাবে ট্যাগ নিয়ে আলোচনা করব, নেক্সট টাইম আমরা প্রজেক্ট বেস লার্নিং করব। সো এটা দেখলাম, এটা হচ্ছে স্প্যান। এবার আরো কিছু ট্যাগের সাথে পরিচয় করা দিই, যেমন হচ্ছে বি ট্যাগ। আমরা বি ট্যাগ কেন ইউজ করব? আমরা চাচ্ছি এই যে এই লরেন ইপসাম বোল্ড হোক, বোল্ড হয়ে গেছে না? হয়েছে? কেন হয়নি জানেন? এই যে ফন্ট ফ্যামিলি করি না, ফন্ট ফ্যামিলির ডিজাইনটা এরকম, ওটা বোল্ড বোঝা যাবে না, বাট এখন দেখেন বোল্ড হয়ে গেছে। বোল্ড ক্লিক করছি দেখে কিন্তু বোল্ডটা হলুদ হয়ে গেছে। এটা ক্লিক করেন বা এটা ক্লিক করেন, এটাও বোল্ড হয়ে গেছে, তাই না? আচ্ছা, কোনো কারণে হচ্ছে না। আচ্ছা, অনেকগুলো ফন্ট একসাথে কাজ করতেছে কিন্তু। এটা ক্লিক করেন, তাহলে ডিফল্ট ফন্টটা চলে আসবে, এখন কিন্তু বোল্ড হয়েছে। এবার এই সিম্পলি ক্লিক করেন, তাহলে বোল্ড হয়ে আসতেছে। এই বোল্ড আমরা এখানে কিন্তু ইউজ করতে পারি, লাইক আমি বি ট্যাগ ইউজ করব। বোল্ডের শর্টকাট হচ্ছে বি, শর্ট ফর্ম। তো আমি যাচ্ছি যে এই ডামি এটা এখানে বসায় দেই, ডামিটা বোল্ড হয়ে যাক, মানে মোটা থাক। সো এটা মোটা করানোর জন্য দেখেন এই ডামিটা মোটা হয়ে আছে, তো মোটা হয়েছে, ভালো কথা। এইটাকে আমি আরো কিছু ট্যাগ আছে, বোল্ড আগের ভার্সন ইউজ করা হতো, আপনি চাইলে এখন ইউজ করতে পারেন, বাট আপডেট ভার্সনটা কি? স্ট্রং। আপনি চাইলে স্ট্রং লিখতে পারবেন, স্ট্রং লিখলাম। বোল্ড লিখতে পারেন, স্ট্রংও লিখতে পারেন, ইচ্ছা আপনার। স্ট্রং লেখার পরে আপনি এটা রান করেন, সেম আউটপুট আসবে। সো আমি দুটো ইউজ করি একসাথে, হ্যাঁ। এখানটায় আমি এটা আমি কপি পেস্ট করি, কপি পেস্ট করে এখানে আমি বি ট্যাগ দেই, আর এখানে আমি বি ট্যাগ দিই, বিবি বোল্ড বোল্ড। তার মানে দুইটার আউটপুটটা সেম। তার মানে কি যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন বা দুইটা ইউজ করতে পারেন আপনার প্রজেক্টে, আপনার ইচ্ছা। সো এটা করলাম, তার মানে কি আপনি এখানে কি স্টাইল করতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনি চাইলে, যেহেতু বোল্ড হয়েছে, আপনি চাইলে এটাকে বোল্ড থেকে আপনার সিম্পল করতে পারবেন স্টাইল করে, আমরা ওটাও দেখবো ওয়ান বাই ওয়ান। সো নতুন আরেকটা ট্যাগের সাথে পরিচয় করা দিই, সেটা কি? আমরা যখন এতটুকু সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এই যে ইটালিক ফরম্যাটে নিয়ে আসছি না, একটু টেরা হয়ে গেল না? এই টেরাটা কিভাবে করব? ওটা কি আই লেখা না? ওই আই মানে ইটালিক, ইটালি দেশের মানুষরা এভাবে একটু টেরা করে লেখে। সো আমি আই ট্যাগ ইউজ করতে পারি এখানে। আই ট্যাগ ইউজ করে আমি কিছু কন্টেন্ট এর মধ্যে দিয়ে দিলাম ইটালিক ফরম্যাটে। এই ট্যাগের ভিতরে যেটা দিব সেটা কিন্তু ইটালিক ফরম্যাটে একটু টেরা হয়ে আসবে। হয়েছে টেরা? এতটুকু কিন্তু টেরা হয়ে আসছে। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছেন আমি এতক্ষণ যা বললাম আপনাদের সাথে? ওকে, দুটো কিভাবে লিখছি? আপনি চাইলে কন্ট্রোল ক্লিক করে বিভিন্ন জায়গায় কার্সারটা রাখতে পারবেন, বিভিন্ন জায়গায় কার্সারটা রাখতে পারবেন অনেকগুলোর সাথে। দেখছেন একসাথে কাজ করতেছে, আপনি এস লেখেন, একসাথে অনেকগুলোতে লেখা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখিয়েছি, এটা সিলেক্ট করলেন, কার্সারটা ধরে লেফট ক্লিক করবেন, লেফট ক্লিক করে এটা বিভিন্ন জায়গায় সরাতে পারবেন। আমি এখানে রাখতে পারি, এটা ধরে আবার এর মধ্যে দিতে পারি, তবে ওই জায়গাটা থাকতেছে না, মানে কপি কাট পেস্ট, যেটাকে বলা হয় কাট পেস্ট, ধরে আমি এক জায়গা থেকে মুভ করে না। ওকে, আচ্ছা। সো প্রতিবার কি সেভ করা লাগবে? হ্যাঁ, আপনি যখনই কোনো কিছু এডিট করবেন তখনই সেভ করবেন। অভ্যেস করে ফেলেন, কন্ট্রোল এস মুখস্থ করে ফেলেন। এটা অভ্যেস হয়ে যাবে, কোনো ব্যাপার না। ছোট ছোট জিনিসগুলো নিয়ে ভাববেন না, আপনারা বিশাল বড় একটা কাজ করতে যাচ্ছেন, বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট নিতে যাচ্ছেন, ছোট ছোট কাজ করতেই হতে পারে। একটা জিনিস মনে রাখবেন, আপনারা যখন
কোথাও কোনো কোম্পানিতে জব করতে যাবেন, আপনার যতই স্কিল থাক না কেন আপনাকে অবশ্যই ইন্টার্নশিপ করতে হবে। আপনি যতই মোস্ট পপুলার হন না কেন, মোস্ট এক্সপিরিয়েন্স হন না কেন, আপনাকে অবশ্যই হচ্ছে ইন্টার্নশিপ করতে হবে। আপনি ধরে নেন এখন নেক্সট 3 মান্থ পর আপনি ইনকাম করবেন ডলার ফ্রিল্যান্সিং এর জন্য। সো আপনি ধরে নেন এখন হচ্ছে ইন্টার্নশিপ। একটা জিনিস মনে রাখবেন, একটা কোম্পানিতে যখন মানুষ ইন্টার্নশিপ করে, যতটা না চাকরি করতে পরিশ্রম করে তার থেকে বেশি কিন্তু ইন্টার্নশিপে পরিশ্রম করে। কেন জানেন? আউটপুট দেখাতে হবে, ওকে প্রুভ করতে হবে যে আপনি ওই কাজের জন্য যোগ্য। দ্যাটস ওয়াই আপনার স্যালারি বাড়বে, আপনি ইনকাম পাবেন। না হলে তো আপনাকে যে কোনো সময় আউট করে দিবে, কারণ আপনার তো জব ফিক্স না, তাই না? সো এইটার জন্য আপনি ধরে নেন আপনি 3 মাস পরে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, মার্কেট প্লেসে আপনার একটা 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 প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, স্ট্রং একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। সো সেইটা মাথায় রেখে এখন থেকে হার্ড ওয়ার্ক করা শুরু করেন। সব ভুলে যান, সব ভুলে যে বন্ধু বান্ধবের আড্ডাটা কমায় দেন। বন্ধু আড্ডা দিলে কিন্তু আপনি খুব একটা লাভবান হবেন না। আপনি একটু রিয়েলাইজ করেন আপনি এতদিন যা করেছেন কি একটা আউটপুট পেয়েছেন বলেন। আর আপনি এখানে এসে একটা ভালো ডিসিশন নিয়েছেন, ছোট হোক বড় হোক আপনি একটা অ্যাচিভমেন্ট তৈরি করবেন, আপনি একটা প্ল্যাটফর্ম স্ট্রং করবেন। সো এটা মাথায় রেখে আপনি এগোন। এই ছোট ছোট কাজ সেভ করতে হবে, ঘুম পাচ্ছে, ভাল লাগতেছে না, আজকে ক্লাসটা একটু অফ করেন, এই জিনিসগুলো অ্যাভয়েড করে দেন। ক্লিয়ার? আমি কিন্তু অফিসে বসে আপনাদের সাথে ক্লাস করতেছি, আমি রাত 10টা 11টার সময় বাসা যাবো, আপনাদের জন্য আমি খাটতেছি। তো আমি চাচ্ছি যে আপনারা এটার মূল্যায়ন রাখেন। ওকে, অবশ্যই আমি আপনাদের সেরকম সাপোর্ট করবো। সো ইটালিক ফরম্যাটটা গেল, এটা গেল, ওটা গেল। নতুন কিছু ট্যাগের সাথে পরিচয় করাই দেই। আর একটা ট্যাগ, সেটা হচ্ছে, আপনারা কেউ কিছু বলছেন না, দেখি আপনারা কেউ কি বলতেছেন। হেড বডি আর প্রপার ঠিক নিচে না হয়ে, নিচে কেন? বডির পরে পি এর ঠিক নিচে না হয়ে এর নিচে কেন? বুঝি নাই, প্রতিবারই সেভ করা লাগে। ও মাই গড, আপনি চলে আসছেন? আচ্ছা, আপনি মাঝে মাঝে আসেন, মাঝে মাঝে গায়েব হয়ে যান। সো এটা গেল। এখন নতুন কিছু দেখি। নতুন কি? নতুন কিছু আমরা প্যারাগ্রাফ বানিয়েছি, দেখেন এখানে আমরা ফন্ট সাইজ বানাতে পারি না? এটা আমি ফন্ট সাইজ কি করলাম, আমি 50 পিক্সেল করলাম, তাই না? 50 পিক্সেল করলাম, একটু মোটা হইলো, এই এতটুকু মোটা হইলো। কোন জায়গায়? আমি কিসের মধ্যে করেছি? এই স্প্যানের মধ্যে করছি। স্প্যানের কতটুকু ট্যাগ? এই এতটুকু ট্যাগ, এই কন্টেন্টটা হচ্ছে এতটুকু, যার দ্যাটস ওয়াই এটা মোটা হয়েছে, রাইট? সো এরকম ফন্ট সাইজ দিয়ে দিয়ে মোটা করার বা ফন্ট সাইজটা একটু বোল্ড করার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আছে কার্যক্ষেত্রে। সো এইটার জন্য আলাদা ট্যাগই আছে। যেমন এখানে দেখেন এ একটু বড়, এটা ছোট। এখন এখানে পি ট্যাগ লিখলেন, এখানেও পি ট্যাগ লিখে কন্টেন্ট লিখলেন। এই পি ট্যাগে ডিজাইন করছেন একটু ফন্ট সাইজটা বড় থাকবে, এই পি ট্যাগে ডিজাইন করছে ফন্ট সাইজ একটু ছোট থাকবে। সো এইভাবে একই রকম একটা ওয়েবসাইটে ডিজাইন করার ক্ষেত্রে বারবার পি ট্যাগ লিখে লিখে বিভিন্ন ফন্ট সাইজ দেওয়ার কোনো মানে আছে? যাতে ডিজাইনটা সুন্দর হয়, যাতে বুঝতে পারেন কোনটা একটু বোল্ড, কোনটা যাতে ছোট, এটা যাতে খুব ভালোভাবে ডিফাইন করা যায়, এই জন্য আরো কিছু ট্যাগ আছে। আপনার মনে হয় যে এতটুকু ট্যাগ দিয়ে শেষ? না, অনেক কিছু আছে। সো আমি এখন ইন্ট্রোডিউস করে দেবো নতুন একটা ট্যাগের সাথে, সেটা নাম হচ্ছে হেডিং ট্যাগ। আপনারা যখন কোনো কিছু লেখেন, হেডলাইন লেখেন, সেটাকে বলা হয় হেডিং ট্যাগ। যেমন আপনি এত কিছু লিখেছেন, এটা আপনি হেডিং ট্যাগ দিচ্ছেন কি? লিখছেন হচ্ছে হ্যালো কোডার্স ট্রাস্ট। সো এতটুকু কি করলেন? আপনি চাচ্ছেন এটা মাঝখানে আসুক, এটার ফন্ট সাইজ একটু বড় হোক, তারপর এটা কালারটা অবশ্যই রেড না, বাজে কালার, এটা হোক, এটা হলো, হ্যাঁ এরকম চাইতেই পারেন, তাই না? মাঝখানে আসুক, টেক্সট অ্যালাইন সেন্টার। সো এটা যে মাঝখানে নিয়ে আসছি, এটা একটু বোল্ড, এখানে হয়তো বুঝতে পারছেন না, বাট এটার জন্য হেডিং ট্যাগ বলে, এটাকে বলে হেডিং। তো হেডিং এর জন্য হেডিং ট্যাগই আছে আলাদা। হেডিং ট্যাগের শর্ট ফর্ম হচ্ছে এইচ, এইচ দিয়ে বোঝাচ্ছে এইচ, হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ হবে 6 রকমের। 6 রকম কি কি? একটা হচ্ছে H1, আর একটা হচ্ছে H2, দেন হচ্ছে H3, তারপর হচ্ছে H4, তারপর হচ্ছে H5, দেন সর্বশেষে H6। এগুলোর ডিফল্ট ফন্ট সাইজ দেওয়া আছে। পিটায় কিন্তু ফন্ট সাইজ ছিল না, শুধুমাত্র মার্জিন টপ মানে উপরে নিচে গ্যাপ ছিল। বাট এগুলো ট্যাগের মধ্যে প্রিডিফাইন ফন্ট সাইজ দেয়া থাকে।
সবার প্রথমে কে? H1, H1 কিন্তু ফন্ট সাইজটা বড়, সবার ছোট হচ্ছে এটা। সো এগুলোকে আমি সবগুলা কন্ট্রোল ক্লিক করে সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে একসাথে আমি লিখবো ওয়েলকাম টু আওয়ার কান্ট্রি, এটা লিখলাম। এবার রান করব, রাইট? সো রান করার জন্য এখানে যান, রান করেন। কি বুঝলেন? H1 এর আমি কোনো ডিজাইন করছি? কোথাও কোনো ডিজাইন করিনি, বাট H1 একটু বড়, তার থেকে H2 আর একটু ছোট, তার থেকে আরো ছোট, তার থেকে আরো ছোট। তো আমি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি কি হচ্ছে। H1 এ কি হয়? H1 এ দেখেন ফন্ট সাইজ 2M, 2M মানে কি? আমি কিছুক্ষণ আগে শেয়ার করেছি 2M মানে কি? 32 পিক্সেল, ইয়েস। 1em এ 16 পিক্সেল, এখানে হচ্ছে 32 পিক্সেল। তো ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এটা হচ্ছে 32 পিক্সেল হচ্ছে 2em, এখানে ক্লিক করেন 1.5em, তার মানে কি 16 আর 8 কত হচ্ছে? 16 পিক্সেলে 1em, আর বাকি হচ্ছে 5, অর্ধেক। আর এখানে ক্লিক করেন 1.7, তার থেকে আরো ছোট, তার থেকে আরো ছোট। এখানে ফন্ট সাইজ কই? এই যে ফন্ট সাইজ, এখানে দেখেন এইখানটায় ফন্ট সাইজ দেওয়া নাই, এটা মনে হয় ডিফল্ট। আচ্ছা, এখানে ক্লিক করেন, দেখেন ও ফন্ট সাইজটা আরো ছোট, তার মানে H4 টা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট বলতে কি বোঝাচ্ছে? ডিফল্ট বলতে হচ্ছে 1em, এই জন্য এখানে শো করেনি। 1em হচ্ছে ডিফল্ট 16 পিক্সেল, আর এটা হচ্ছে দেখেন 16 পিক্সেলের কম, 1em এর কম, এটা আরো ছোট, এই জন্য এটা দেয়নি, ডিফল্ট থাকিয়ে যায়। সো এটা আমরা বুঝতে পারলাম। এখন ওই যে আমরা পিটাকে দেখেছিলাম না, অটো ইন্টার, অটো ইন্টার, ইন্টার ক্লিক করতে হয় না, এখানে কিন্তু অটো ইন্টার। ব্লক এলিমেন্ট বলে এগুলোকে, এগুলোকে বলা হয় ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট কি হয়? ব্লক এলিমেন্ট মানে হচ্ছে এখানে দেখেন কন্টেন্ট এতটুকু, বাট ও পুরো জায়গা নিচ্ছে, বাম থেকে ডানে পুরো একটা জায়গা নিয়ে নিয়েছে। আপনাকে বলতে হচ্ছে না যে পুরো জায়গাটা নাও, বাট প্যারাগ্রাফে এই যে স্প্যান যে দিয়েছিলাম, স্প্যানে কি এটা হয়? বিটাকে কি এটা হয়? স্ট্রং এটা হয়? ইটালিক ফরম্যাটে কি এটা হয়? ইভেন স্প্যানে কিন্তু এটা হয় না। এই দুটোর কারণে কিন্তু স্প্যানে এটা হচ্ছে, আর স্প্যান তো আমি বলেছি। সো এটা ব্লক এলিমেন্ট না, ব্লক এলিমেন্ট হচ্ছে হেডিং ট্যাগ গুলো। হেডিং ট্যাগ কয়টা? 6টা, এবং পি ট্যাগ হচ্ছে ব্লক এলিমেন্ট। ক্লিয়ার? অর্থাৎ ডান থেকে বামে, বাম থেকে ডানে পুরো 100% উইডথ নেয়, যতখানি পারে, নিচে কিন্তু নেয় না। সো এটা দিলাম। এখন ব্লক এলিমেন্ট বললাম না, দেখেন এখানে লেখা আছে ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লকটা কি জিনিস আমরা ডিটেইলে যাব। সো ডিটেইলে যাওয়ার আগে আমরা এই জিনিসগুলো নিয়ে আরো অনেক কিছু আছে, এগুলো আমরা ডিটেইলে যাব, এখন না, আগে আমরা প্রাথমিক জিনিসটা শিখে নিই। হ্যাঁ, সো এতটুকু লিখলাম। এক কাজ করি, এখানে আরো কন্টেন্টটা দিয়ে দিই। কন্টেন্ট যদি বেশি বেশি করে দেন, তাহলে কি ও নিচে নিচে চলে যাবে 100% উইথ নেওয়ার পর। এতটুকু যে দিলাম, তার মানে কি বোঝাচ্ছে? এত যাওয়ার পরে যতক্ষণ ধরে তার নিচে আবার চলে যাবে, তাই না? চলে আসছে, আর নিচে এটা চলে আসছে। আচ্ছা, মনে হয় আমরা অনেক বড় করেছিলাম, যার জন্য অনেক বড় আসছিল। অ্যাকচুয়ালি এক্সাক্ট হচ্ছে এটা। ক্লিয়ার? সো এটা হচ্ছে এক্সাক্ট ফরম্যাট। এটা ছোট করে ফেলি, আবার রান করি। এতটুকু বুঝলাম। এই ট্যাগগুলোর সাথে আমরা ইন্ট্রোডিউস হয়ে গেলাম অলরেডি, তাই না? এবার আরো কিছু ট্যাগের সাথে পরিচয় করা দিই। আমি কিন্তু যা দেখাচ্ছি এটার উপরে কিন্তু অ্যাসাইনমেন্ট থাকবে, আমি কিন্তু রাতে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। সো মাথায় রেখে খুব ভালোভাবে লক্ষ্য করে আমি কি বলছি। এবার নতুন ট্যাগের সাথে পরিচয় করা দিই। আচ্ছা, আমি একটু কনফার্ম হয়ে নিই, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা এতটুকু? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এখন যে জিনিসগুলো জানা দরকার সেটা হচ্ছে, আমরা এটা ভ্যানিশ করে দেই। আমার দরকার নতুন কিছু। ইনসার্টে যান, ইনসার্টে যাবো, দেখেন আমার টেবিল বানাই না, টেবিল বানাই, আমি যেরকম চাচ্ছি সেরকম টেবিল বানাতে হচ্ছে। ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এটাকে বলা হয় টেবিল, রাইট? তো টেবিল যে বানালাম, এই যে উপর থেকে নিচে, এটাকে কি বলে? উপর থেকে নিচে আর একটা নাম আছে, ভিআর কি? ওকে, আর একটা নাম হচ্ছে ফিল্ড। সো এটাকে কলাম বলে, বাট বাম থেকে ডানে যখন দেখবো এটাকে বলা হয় রো।
এটাকে বলা হয় রো, আর উপর থেকে নিচে হচ্ছে কলাম। ক্লিয়ার? সো আমি এটা বানাবো এখন কিভাবে, কোডিং এর মাধ্যমে। সো এটা যেহেতু টেবিল, মুখ দিয়ে বলতেছি টেবিল, সো আমাকে অবশ্যই টেবিল লিখতে হবে। টেবিল লেখেন, টেবিল লিখলাম, টেবিল তৈরি হয়ে গেল, তাই না? আমরা এখন টেবিল বানাবো, কিন্তু টেবিল ট্যাগ দিলাম, বাট টেবিল ট্যাগ দেওয়ার পরেও আমার কিছু কাজ থাকে। আমাকে ফিল্ড বানাতে হবে, বাম থেকে ডানে রো বানাতে হবে। এখন আমাকে বলেন কলাম আগে না রো আগে? কলাম আগে না রো আগে? রো আগে। ওকে, রো বানানোর জন্য এখানে লিখি হচ্ছে, যেহেতু টেবিলের রো বানাচ্ছি আমাকে লিখতে হবে টেবিল রো। টেবিল রো লিখতে হবে। টেবিল রো লেখার পরে আমি একটা রো বানালাম, এগুলা ভুলে যান, শুধু একটা রো দেখেন। কিংবা আমি এটা বাদ দেই, বাদ দেওয়ার পর আমি যদি এখানে একটা রো ধরি, এবং আমি ফিল্ড বানালাম হচ্ছে 3টা। ঠিক আছে, একটা রোতে 3টা ফিল্ড বানালাম। এই যে রো বানালাম এটাকে বলা হয় টেবিল রো। তো এই ফিল্ডগুলোকে কি বলবো? এই প্রতিটা তো সেল, তাই না? একটা হচ্ছে ফিল্ড। এটা একটা ট্যাগের নাম আছে, নাম হচ্ছে টেবিল ডাটা, টিডি, টেবিল ডাটা। আমরা ডাটা ওখানে ইনপুট করব, রাইট? টেবিল ডাটা দিতে পারি না? তো প্রথমে কি লিখবো আমরা, এর ভিতরে আমরা লিখবো সিরিয়াল। প্রথমে আমি দিলাম সিরিয়াল, এসআই দেন, তারপরে কি দেবো, আরেকটা ট্যাগ দেন। এইভাবে টেবিল ফিল্ড বানাবো, কয়টা? 3টা বানাবো। এখানে আমি দিব নেম, তারপরে কি দিব, টিডি লেখেন আবার, লেখার পর দিব হচ্ছে সেল, সেল নাম্বারটা দিয়ে দিলাম। এবার এটা রান করেন, রান করলে কি হবে একটু দেখেন। ওই যে আসছে উপরে। এক কাজ করি, এগুলো আমি কমেন্ট রাখি, আর একটা ট্যাগের সাথে পরিচয় করা দিই, এটা আমি ভুলে গেছিলাম, একটু দেখাই দিই। সো ট্যাগ আমি চাচ্ছি যে এগুলো কিসের জন্য, আমি এটা পরিচয় করা দিচ্ছি, এটা আমি কিসের জন্য বানিয়েছি। আমি এটা পরিচয় করা দিই এইভাবে, হেডিং, রাইট? আমি এগুলো বানিয়েছিলাম হেডিং ট্যাগের জন্য, রাইট? এই এতটুকু। সো আমি চাচ্ছি না এটা ওয়েব পেজে রান হোক, ক্লিক করলে এভাবে রান হোক, বাট আমি চাচ্ছি যখন আমি কোডে ঢুকবো আমি যাতে বুঝতে পারি এটা আমি কিসের জন্য বানিয়েছি। এই জন্য কমেন্টিং ট্যাগ আছে, এটা হচ্ছে কন্টেন্ট। বাট কমেন্টিং ট্যাগ কি, প্রথমে একটা দিতে হবে হচ্ছে লেস দেন, দেওয়ার পরে আবার বিষয়, বিষয় শুধু নিলে দুটো ড্যাশ দেন, দেন কমেন্টিং হয়ে গেছে। কতদূর পর্যন্ত? এতদূর পর্যন্ত। বাট কতদূর পর্যন্ত করবো এটা কিন্তু বলা হয়নি। ক্লিয়ার? আমি চাচ্ছি যে এতটুকু পর্যন্ত কমেন্টিং হোক, ড্যাশ ড্যাশ দিয়ে এইভাবে গ্রেটার দেন দিতে হয়। এটা হচ্ছে কমেন্টিং ট্যাগ, এরকম একটু ডিফারেন্ট ট্যাগ, বাট এটাকে বলে কমেন্ট। তার মানে কি দেখেন, কমেন্ট ট্যাগ ও এমনিতেই হচ্ছে ভ্যানিশ হয়ে আছে। এবার যদি রান করি, ও কি দেখাবে? ও দেখাবে না, ভ্যানিশ। তার মানে আমি যদি চাই এখান থেকে শুরু করে এই পর্যন্ত ভ্যানিশ হয়ে যাক, তাহলে এখানে সবার শেষে ট্যাগের ভিতরেও কিন্তু কাজ করে, বাইরেও কিন্তু কাজ করে। সো তার মানে কি, আমি যদি এটা রিফ্রেশ দেই, ভ্যানিশ হয়ে গেল না? ক্লিয়ার? আমি একটু বড় করি, আমার সেল দেখা দরকার, তো সেলটা দেখি। তো এটা কমেন্টে চলে আসলো। এখন টিআর এর ভিতরে আমি এতগুলো বানালাম, সো আমি আবার একটা টিআর দেই। তার মানে আমি একটা রো বানালাম, আমি একটা রো বানিয়েছিলাম এখানে, এবার আরেকটা রো বানাবো নিচে। সো এই রো এর জন্য আমি আবার টিআর লিখবো না, টেবিল রো লেখার পর আবার টিডি দেন। এখানে উপরে দিছিলাম এসআই, সেই অনুযায়ী কিন্তু আমাকে এখানে দিতে হবে 01। তারপরের ফিল্ডটা কি একটু ইমাজিন করেন আমি কি করতেছি। সো তারপরের ফিল্ডে আমি দিব টিডি, দেওয়ার পর কি লিখবো, নেম। আমি দিলাম আমার নাম হচ্ছে রানি। তারপরে কি দিব, আবার টিডি। এবারে দিব হচ্ছে সেল, তো না, সেল বলতে কি বোঝাচ্ছে, আমি ফোনটা লিখি তাহলে সুবিধা হবে, তাই না? ফোন, এখানটা আমি ফোন দিব, তো ফোন নাম্বার দেই। ওকে, একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। সো এটা আমি রান করি, রান করলে এইভাবে আসতেছে, রাইট? এবার আমি ইনলাইন সিএসএস করব, ইনলাইন সিএসএস করব, স্টাইল লেখেন, লেখার পর বর্ডার, আচ্ছা বর্ডার দিব না, এটা আমি পরে দেখাবো, আজকে না। টেবিলের নিজস্ব কিছু অ্যাট্রিবিউট আছে, স্টাইল লিখে অ্যাট্রিবিউট গুলো দেওয়ার প্রয়োজন হয় না টেবিলে। টেবিলের নিজস্ব কিছু ডিজাইন আছে, স্টাইল লেখার পরে ওই প্রপার্টি ভ্যালু দিতে হয় না। এখানে ডিরেক্ট হচ্ছে লিখা যায় বর্ডার,
ডিরেক্ট বর্ডার লেখা যায়। বর্ডার হচ্ছে একটা অ্যাট্রিবিউট। বর্ডার লিখে বর্ডারটা কতখানি মোটা যাচ্ছে কতখানি চিকন যাচ্ছে না। আমি লিখলাম হচ্ছে 10, 10 লিখলে দেখেন কি হয়। ক্লিয়ার? আমি যদি লিখি 1 তাহলে বর্ডারটা আসবে সিম্পল এরকম। ক্লিয়ার? তো বর্ডার এটা আসলো, আমি কিন্তু অনেক জুম করে দেখাচ্ছি বোঝার জন্য। দেখেন বর্ডারটা কিরকম কালার, আমি কিন্তু কালারও করিনি, বাইরেরটা হালকা, ভিতরের গুলো সেল গুলোতে আপনার বর্ডারিং হয়ে যায় অটোমেটিক্যালি। একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখেন, দেখলে বুঝতে পারবেন। টেবিলে কি হচ্ছে, বর্ডার স্পেসিং 2 পিক্সেল, এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। বর্ডার টপ বটম লেফট রাইট বর্ডার তৈরি হচ্ছে। সো এবং সেলগুলোতে বর্ডার তৈরি হচ্ছে, রাইট? আমরা এগুলো ডিসক্রাইব করব পরে, এখন না, মানে আপনারা বেশি লোড নিয়েন না। সো বর্ডার দিলাম। আমি চাচ্ছি যে আমি একটু 100% করে দিই জুমিংটা, এই এতটুকু হয়ে আছে, কিন্তু এটা কিন্তু ডিফল্ট। আমি চাচ্ছি যে বাম থেকে ডান পর্যন্ত পুরোটা উইথ জুড়ে থাক। সেটার জন্য আমি কি করতে পারি, বর্ডারের পরে আমি উইথ দিতে পারি, যেহেতু আমি চাচ্ছি যে 100% উইথ থাক, লাইক এটার মতো। সেটার জন্য আমি এখানে দিলাম 100। দিলে কাজ করবে? কাজ করবে? করবে না। আমি চাচ্ছি যে 100% উইথ থাক, সো আমাকে 100% দিতে হবে। এই পার্সেন্টেজটা কিসের উপরে কাজ করে? 100% হয়েছে? পার্সেন্টেজটা কিসের উপরে কাজ করে? এই যে বডির যে সাইজটা সেটার উপরে কিন্তু ডিপেন্ডেবল হয়ে 100% হচ্ছে। বডির সাইজ কত, একটু ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করে বডিতে রাখেন, রাখলে দেখবেন এই জায়গাটায় ধরতেছে। বডির প্রথমে উইথ দেখাচ্ছে কত, 1350। এটা কিন্তু পিক্সেল আকারে দেখায়, 1350 পিক্সেল। এবং হাইট কত, হাইট কার, বডিতে যতখানি টেবিল দিয়েছি, যতখানি কন্টেন্ট দিয়েছি, ততখানি কিন্তু হাইটটা নিচ্ছে 52 পিক্সেল। ক্লিয়ার? বডির হাইট উইথ 52 পিক্সেল। অ্যাকচুয়ালি কি হাইট 52 পিক্সেল? অ্যাকচুয়ালি না, ও কন্টেন্ট অনুযায়ী 52 পিক্সেল হচ্ছে। অ্যাকচুয়ালি বডি কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত, সেটা ধরবে না। যতখানি কন্টেন্ট গুলো দেখাচ্ছে, ট্যাগের কাজগুলো আমি শো করাচ্ছি, ততদূর পর্যন্ত হাইটটা ধরছে। বাট উইথ হচ্ছে 1350 পিক্সেল। বডির 1350 পিক্সেল উইথ, বা টেবিল 100% দিচ্ছি, তার মানে কি টেবিলের উইথ 100% মানে 1350 পিক্সেল ধরে নিচ্ছে। সো এটা হলো, আমরা এইভাবে দিচ্ছি। আমি যদি এটা বাদ দেই তাহলে কি হচ্ছে, তাহলে এই জায়গাটা ফাঁকা থাকবে না। রিফ্রেশ দেন, ফাঁকা হয়ে যাচ্ছে, জিনিসটা কিন্তু খারাপ লাগে। সো এখানটা এটা দিয়ে দেন। আমি চাচ্ছি রনি, আমি এটা দিব না, এটা দিব না। আমি চাচ্ছি রনি নামে কিছু থাকবে না। নামে যদি কিছু না থাকে, ও কি করবে, সরে আসবে না। যদি আপনি কিছু নাই চান তাহলে এটা ফাঁকা রাখতে পারেন, ফাঁকা রাখে রান করেন। ক্লিয়ার? তাইলে ফাঁকা সেলটা থাকতেছে। এবার আমি প্র্যাকটিক্যাল জিনিসটাতে যাই। প্র্যাকটিক্যাল জিনিসটা বলতে আমি সিরিয়াল দিলাম, ভালো কথা, এখানে 01 দিয়েছি। এখানে আমি চাচ্ছি যে আমি ট্যাগ সম্পর্কে আপনাদের ইন্ট্রোডিউস করে দিব। আমি চাচ্ছি ট্যাগ নিয়ে আলোচনা করি। এখানে ট্যাগের নাম কি, আমি একটা ট্যাগ নামে ট্যাগ দিলাম। ট্যাগ দেওয়ার পর এখানটা আমি টিডি লিখলাম। টিডি টিডি এখানে দিব আমি ট্যাগের ডিসক্রাইব। আমি চাচ্ছি যে ডিসক্রাইব করি, ডিসক্রাইব দিলাম। এখানে ডিসক্রাইব দেওয়ার পর এক্সাম্পল দিব, তাই না? এক্সাম্পল দেওয়ার জন্য আমি কি দিতে পারি, এখানে আমি চাচ্ছি যে পি ট্যাগের এক্সাম্পল দিব। তো এখানে আগে লেখেন এক্সাম্পল, এক্সাম্পল লেখেন। তো আমার কি হলো, 3টা ফিল্ড তৈরি হলো। এখানে কিন্তু 4টা ফিল্ড, এখানে 3টা ফিল্ড। এই অবস্থায় আউটপুটটা দেখেন কি আসে, এইভাবে আসে না? ভালো কথা, এটা আসলো। তো আমি চাচ্ছি এখানে কিন্তু আমাকে 4টা ফিল্ড দিতে হবে। আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট এটাই থাকবে, সো একটু ফলো করেন। 01 দিলাম। টিডিতে আমি একটা ট্যাগের সাথে পরিচয় করে দেবো। ট্যাগের নাম কি, h1, রাইট? h1 দিলাম। এখানে আমি ডিসক্রাইব করব, দিস ইজ এ হেডিং ট্যাগ, রাইট? হেডিং ট্যাগ। আর এখানে আমি এক্সাম্পল দেব। সো এবার একটু রান করেন, আসলো। এইখানটা আমি এক্সাম্পল দেবো। এক্সাম্পল দেওয়ার জন্য এই জায়গাটা লিখবো কি, ডিরেক্ট এক্সাম্পল দিলে কি হবে, আমাকে লিখতে হবে এইভাবে, তাই না? হ্যালো, আচ্ছা চলে আসছে, রান করেন, চলে আসছে না? দিস ইজ হেডিং ট্যাগ হ্যালো। তার মানে আমি এটা হেডিং ট্যাগ সম্পর্কে ইন্ট্রোডিউস করাই দিল, এটা হচ্ছে হেডিং ট্যাগ। এক্সাম্পল দিল এটা, তার মানে আউটপুটটা আসলে এটা, রাইট? এটা এইভাবে করা যায় না? সো আমি হেডিং ট্যাগ গুলো একটাই কি না, আমি এখানে কমা কমা দিয়ে লিখি,
এই 6 এগুলো হচ্ছে হেডিং ট্যাগ। তার মানে আমার উদাহরণ অনুকূলন দিতে হবে না H1 থেকে শুরু করে, তাই না? আপনারা জাস্ট একটা উদাহরণ দিয়েই রাখবেন, বেশি উদাহরণ দিতে হবে না। সো হেডিং ট্যাগ এটা এটা এটা। সো এইভাবে এক্সাম্পল গুলো আসলো, তাই না? এখন কথা হচ্ছে এটা ছোট, এটা আর একটু বড়, ডিসক্রাইব, এটা সাইজ গুলো দেখছেন কিরকম কিরকম, কোনটা বড় কোনটা ছোট, তাই না? এটাকে মেনটেন করা যায়। তার আগে নতুন কিছু জিনিস দেখাই, সেটা কি সেল স্পেসিং। সেল স্পেসিং বলতে কি বোঝায়? এই যে সেলগুলো, এগুলো কি সেল না একটা, এই সেলগুলোর মাঝখানে যে গ্যাপটা, এটা স্পেসিংটা কিরকম হবে সেটা। সেল স্পেসিং দিলাম আমি 10, রান করে দেখছেন স্পেসটা বেড়ে গেছে। দুইটা সেলের মাঝখানে স্পেসটা দেওয়ার জন্য কিন্তু এটা দেওয়া হয়। 10 দিলাম, আমি যদি চাই 50 দিই, তাহলে স্পেসিংটা আরো বেড়ে যাবে না? সো দেখতে খারাপ লাগে না? সো আমি চাচ্ছি যে স্পেসটা নাই থাক, 0 করে দেন, তাহলে কি হবে? কোনো স্পেস আছে, এখন আরো সুন্দর লাগে না দেখতে? আমি যদি স্পেস কোনো কিছু না দেই, তাহলে একটা স্পেস থাকে, এটাও কিন্তু খারাপ লাগে না, বাট আমি চাই না এরকম দেন, আমি চাই 0 থাক। 0 থাকলে একটু স্মার্ট লাগে। ক্লিয়ার? এখন স্পেসিং দিলাম, একটা সেল থেকে একটা সেলের দূরত্বটা তৈরি করলাম। আমি এবার চাচ্ছি যে এই যে ভিতরে যে কন্টেন্ট একটু কোণায় চলে গেছে না, আমি চাচ্ছি যে এই সেলের ভিতরে একটু গ্যাপ তৈরি হোক। এই গ্যাপটা তৈরি করার জন্য এই জায়গাটা লিখতে পারেন, দেখেন অলরেডি কিন্তু আপনাকে সাজেস্ট করছে সেল প্যাডিং। সেল প্যাডিং আমি কত দিব? আমি চাই 20 দিই, আমাকে কিন্তু পিক্সেল দিতে হবে না, জাস্ট 20 লিখে দেন। 20 লেখার পরে রান করেন, দেখেন গ্যাপটা তৈরি হয়ে যায়। সো আমি চাচ্ছি যে 5 থাক, রান করেন, একটা গ্যাপ তৈরি হয়ে গেছে না? আমি যদি এখানে কোনো কিছু না দেই, তাহলে নর্মাল থাকে, জিরোর মধ্যে থাকে, জিরো দেওয়া না দেওয়া একই কথা। আচ্ছা, তারপরে একটু কাজ করে, জিরো যদি না দেন, একটুখানি ফাঁকা থাকে, জিরো দিলে একেবারে ভ্যানিশ হয়ে যায়, একটুখানি প্যাডিং থাকে যেটা বোঝা যায় না। সো আমি চাচ্ছি যে একটু গ্যাপ থাক, দেখতে সুন্দর লাগবে। হইলো? আমি চাচ্ছি যে প্রতিটা কন্টেন্ট মাঝামাঝি জায়গায় থাক। ক্লিয়ার? মাঝামাঝি জায়গা থাক। মাঝামাঝি জায়গার জন্য এইখানটায় লিখতে পারেন অ্যালাইন। অ্যালাইন লিখলে এখানে আপনি সেন্টার দিতে পারেন, সেন্টার। দেখেন সাজেস্ট কিন্তু করতেছে না, বাট সাজেস্ট না করলে যে কাজ করবেন এমন না। অ্যালাইন লিখলেন, রান করেন, আসে? বানান ভুল করছি? না, অ্যালাইন লিখলে আসার কথা। আচ্ছা, আবার একটু দেখি, এই যে অ্যালাইন আসছে, কোথাও কোনো প্রবলেম হয়েছে? সেন্টার, সেন্টার লিখলে মাঝখানে আসার কথা, কোনো কারণে আসতেছে না। আচ্ছা, সেন্টার এখানে না লিখে আমি চাইলে এর মধ্যেও লিখতে পারি, কিন্তু এর মধ্যেও আমি অ্যালাইন লিখতে পারি, দেখেন সাজেস্ট করতেছে। তো এখানে আমি সেন্টার লিখি, তার মানে এই টিয়ার ট্যাগের ভিতরে যে সেন্টার লিখেছি, এগুলো কাজ করবে শুধুমাত্র এর ভিতরে, রাইট? সো রান করেন, এবার কাজ করছে। টেবিলে কাজ করে না, এর ভিতরে কাজ করে। ক্লিয়ার? তো আমি চাচ্ছি যে এগুলোর মাঝখানে থাক এবং এগুলোর বাম দিকেই থাক, বাট আমি চাচ্ছি যে এটা মাঝখানে থাক, এগুলো কিন্তু এইভাবে থাকবে। ক্লিয়ার? সো এটার জন্য যেহেতু আমি চাচ্ছি যে শুধুমাত্র এটা অ্যালাইন থাক, আমি এখানেও কিন্তু লিখতে পারি সেন্টার, দেখেন ও মাঝখানে চলে আসছে, তাহলে মানে সুন্দর লাগতেছে না দেখতে? যে মাঝখানে থাক, এগুলো এইভাবে থাক। এখন কথা হচ্ছে আপনি চাচ্ছেন এগুলো একটু মোটা হোক, যেহেতু এটি হেডিং, তাই না? হেডিং এর জন্য মোটা করতে পারেন না, তার মানে কি বোঝাচ্ছে? আপনি এগুলোর ভিতরে আপনি H1 দিতে পারেন না একটু মোটা করার জন্য? আচ্ছা, H1 না দিলাম, আমি অত মোটা করবো না, আমি তো H5 দিতে পারি, রাইট? H5 দিয়ে এটা মোটা করে দেই, এটাও ঠিক এমন ভাবেই H5 দিই, মোটা করি, ঠিক একইভাবে H5 দিই, আর এখানেও H5 দিয়ে, আচ্ছা আমি এটা কপি করে নিই, H5 দিয়ে পেস্ট করে দিলাম, তার মানে পারফেক্টলি হচ্ছে। আপনি বুঝতে পারতেছেন না, মোটা কিন্তু ঠিকই হচ্ছে, ওইভাবে আপনি রিয়ালাইজ করতে পারছেন না, দেখতে পাচ্ছেন না। এইটার সুবিধা কি জানেন? এটার অসুবিধা আছে, এতগুলো ট্যাগ লেখার কোনো প্রয়োজন নেই, বাট এই টেবিলের কিন্তু নিজস্ব ট্যাগ আছে যেটা বাইরে ইউজ করা যায় না। এই ট্যাগের নাম হচ্ছে টিডি, যেহেতু এটা হেডিং ট্যাগ, সেলগুলো হচ্ছে হেডিং, উপরে ফিল্ডগুলো একটু হেডলাইট হিসেবে থাকবে, হেডিং করবে মানে লাইটিং করবে, বড় হয়ে থাকবে, সেটার জন্য টিএইচ লিখতে পারেন, টেবিল হেড, এটাকে বলা হয় টেবিল হেড। টিএইচ লেখেন, দেখবেন অটোমেটিক্যালি সে বোল্ড হয়ে গেছে হেডিং ট্যাগের মতো। সরি, ক্লিয়ার?
রান করেন, দেখেন একটু বোল্ড হয়ে আসছে। আপনি চাইলে বোল্ড ট্যাগও ইউজ করতে পারেন, আপনি চাইলে স্ট্রং ট্যাগ ইউজ করতে পারেন, আপনি চাইলে ইটালিক ট্যাগটা ইউজ করতে পারেন। কার ভিতরে? এর ভিতরে। আবার যদি আপনি মনে করেন ডিজাইন প্যারাগ্রাফে যেভাবে করলাম ঠিক সেভাবে ডিজাইন করতে পারেন, রাইট? তার মানে আমি এটা একটা এক্সাম্পল দিলাম। দ্বিতীয়ত হচ্ছে আপনি আরেকটা এক্সাম্পল দিতে পারেন। তার মানে কি আপনাকে আবার এটা লিখতে হবে তাই না? টিআর লিখে দরকার নাই, আপনি এই জিনিসটা কপি করেন। কপি করার পর এইখানটায় যেহেতু এটা এইভাবেই থাকবে ডিজাইন, এটা আপনি 2 করে দিলেন। এইখানে আপনি কি করলেন? লেখেন হচ্ছে পি, তার মানে হচ্ছে এটা প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ লেখেন, প্যারাগ্রাফ ট্যাগ দিলাম। এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেন, এক্সাম্পল কিরকম দিলেন দিবেন, পি ট্যাগ দেন, এর ভিতরে লেখেন হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ এক্সাম্পল। ক্লিয়ার? চলে আসলো নিচে। এখন এই সাইজ গুলো যে আছে ছোট বড় হচ্ছে না, অনেক সময় দেখেন চেঞ্জ হচ্ছে না। আমি যদি এটা কাট করি, আমি জাস্ট উপরে গুলো রাখি, আমি এটা রান করি, এখন সাইজ কিন্তু অন্যরকম। যখন এটা লিখলাম তখন কিন্তু সাইজটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে না? এটা ঠিক করবেন কিভাবে? এটা কিন্তু ঠিক করার বুদ্ধি আছে। টেবিল কলাপস নামে একটা ট্যাগ আছে, আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, ইন্সপেক্ট এলিমেন্ট করে এটা লিখি, আমার ঠিক মনে পড়ছে না। টেবিল টেবিল কলাপস এরকম একটা নাম আছে, আপনারা কেউ কি জানেন? কেউ কি জানেন টেবিল কলাপস সম্পর্কে? মনে নাই, আচ্ছা। সো ওটা দেখবো, সাথে একটা জিনিস দেখে আপনাদের, দেখেন আমি ট্যাগের সাথে কতগুলো ইন্ট্রোডিউস করে দিয়েছি। এগুলো একটা কিন্তু প্রতিটা কিন্তু ট্যাগে ডিসক্রাইব করতে পারবেন আপনারা, আবার স্টাইল সম্পর্কে ডিসক্রাইব করতে পারবেন, স্টাইল সম্পর্কে কিন্তু এর মধ্যে ডিসক্রাইব করতে পারবেন আপনারা। ক্লিয়ার? এগুলো তো আছেই, আমি ফাইলটা আপনাদের দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। দেন হচ্ছে সরি, দেন হচ্ছে ট্যাগ আরো সম্পর্কে, আরো যদি ট্যাগ সম্পর্কে জানতে চান তাহলে লেখেন হচ্ছে HTML ট্যাগস। অনেক ধরনের ট্যাগ পাবেন, দেখেন অনেকগুলো ট্যাগ। সো এগুলো ট্যাগ সম্পর্কে আপনারা ধারণা নিতে পারেন। আমি একটা ভালো একটা ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটে সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে অনেকগুলো ট্যাগ সম্পর্কে। দেখেন এই যে বেস একটা ট্যাগ, হেড, লিঙ্ক, এগুলো কিন্তু ডিসক্রাইবও করা আছে। আপনার কাজ হচ্ছে এগুলো একটু রিড করা এবং কপি পেস্ট করে এখানে বসিয়ে দেওয়া। ক্লিয়ার? এক্সাম্পল সহ আছে, দেখেন অ্যাড্রেস নামে একটা ট্যাগ আছে, আর্টিকেল। এই আর্টিকেল ট্যাগের হচ্ছে যদি কন্টেন্ট না তাহলে ডিজাইনটা কিরকম হয় এটা বুঝতে পারবেন রান করে। অ্যাড্রেস ট্যাগে যদি কন্টেন্ট দিয়ে দেখেন আসলে ডিজাইনটা কিরকম হয় এটা বুঝতে পারবেন। ফুটার ট্যাগে যদি কন্টেন্ট তাহলে ডিজাইন কি, ডিসক্রাইব এগুলো পড়বেন, পরে বুঝবেন। দেখেন একসাথে কিন্তু লিখছি আমি যেভাবে লিখছিলাম, এগুলো প্রতিটা ট্যাগ সম্পর্কে ধারণা নিতে পারবেন। ক্লিয়ার? অনেক রকমের ট্যাগ আছে, এই ট্যাগগুলো আপনারা ডিসক্রাইব করবেন কোথায়? এর মধ্যে, এর মধ্যে ডিসক্রাইব করবেন। ক্লিয়ার? ডিসক্রাইব করে আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে আমাকে দিবেন, এবং কিভাবে দিবেন আমি এটা ফাইনালি দেখাবো। অনেকগুলো ট্যাগ তাই না? আচ্ছা, টেবিলের আমরা এগুলোকে কি বলে? টেবিলের ভিতরে যে আমরা লিখতেছি এগুলো কি বলে একটু বলেন, এতক্ষণ যা দেখালাম। আমি লিঙ্কটা শেয়ার করে দিব, যখন অ্যাসাইনমেন্ট দিব গ্রুপে পোস্ট করে দিব না, কেউ ভালোভাবে নাম বলতে পারলেন না। আমি এখানে দেখাচ্ছি টেবিল ট্যাগের ভিতরে যেগুলো লিখলাম এগুলোর নাম কি, এগুলোর নাম কি? যে বর্ডার, উইথ, নাম কি? নাম, নাম হচ্ছে অ্যাট্রিবিউট, ভুলে গেছেন? এগুলোর নাম হচ্ছে অ্যাট্রিবিউট। সো টেবিল অ্যাট্রিবিউট দিয়ে যদি সার্চ দেই তাহলে আমরা অনেকগুলো অ্যাট্রিবিউট পাবো। লেখেন হচ্ছে টেবিল, নাম মনে রাখলে, নাম যদি মনে রাখেন, মনে না রাখেন তাহলে সার্চ দিবেন কিভাবে, তাই না? এই যে দেখেন আমি কিন্তু কালারও দিতে পারি, দেখেন বিজি কালার, যেটা আমি শেয়ার করিনি আপনাদের সাথে। আচ্ছা একটু নিচে যান, এখানে টেবিল নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে পাইতাম, এখান থেকেই কিন্তু পাইতাম। এই জায়গায় কিন্তু টেবিলের অনেকগুলো কাজ আছে। এটা কিন্তু সিরিয়ালাইজ করছে, দেখছেন এবিসিডি। তো আমার টেবিলটা কই থাকবে? টিতেই থাকবে নাইকা। সো এখানটা দেখি অ্যাট্রিবিউট, কালার দেখছেন, কালারের কোড, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো পরে, এখন না। টেবিল আমার যেটা দরকার সেটা আমি খুঁজে একটু বের করি। হ্যাঁ,
কোডিং করতে দেখছেন? আচ্ছা এখানে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি। টেবিলে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখেন কোডগুলো করছে। আচ্ছা আমার ঠিক নামটা মনে পড়তেছে না। আচ্ছা তারপরেও আমি আর একটু সার্চ দিয়ে দেখি। টেবিল অ্যাট্রিবিউট কলাপস, কলাপস আমি এটা জানি কলাপস, বাট এটার নামটা কি একটু দেখি ভালো করে। শুধুমাত্র কলাপস লিখলেই হয়ে যায় যতদূর সম্ভব। এই যে বর্ডার কলাপস লিখতে হয়। সো বর্ডার কলাপস লেখার জন্য এই জায়গাটা লিখি একটু। বর্ডার কলাপস কি আসবে? না এটা এইভাবে আসবে না, এটা এইভাবে লেখে না। আমি চাচ্ছি যে আমি যেটার জন্য দৌড়াদৌড়ি করছি সেটার কাজ কি, আমি চাচ্ছি যে উইথ গুলো যাতে সমান হয়। আমি চাইলে এই টিয়ার এর ভিতরে, এটা তো একটা টিয়ার তাই না, প্রতিটা টিয়ার একটাতে যদি আমি উইথ ফিক্স করে দিই এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট এত পার্সেন্ট, তাহলে কিন্তু হয়ে যায়। বাট কলাপ যদি করি তাহলে আমাকে ওইভাবে লিখতে হবে না, খুব সহজে ও অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। ক্লিয়ার? সেটার জন্য কিন্তু আমি একটু সার্চ দিচ্ছিলাম। বর্ডার কলাপসই লিখতে হবে, বাট আমি চাচ্ছি না স্টাইলে লিখি। এই যে বর্ডার পাইছি, এটাই লিখতে হয়, এটাই এখানে লিখতে হয়। আমি কপি পেস্ট করে এখানে বসাই, তার আগে আমি নিজেই লিখি বর্ডার কলাপস। কিভাবে লিখছে এখানে? ও আবার স্টাইল করছে, এটা স্টাইলের মাধ্যমে করতে হবে, নরমালি লিখতে পারবেন না, এটা আপনি স্টাইলের মাধ্যমে করতে হবে। তো স্টাইল ট্যাগ লেখেন, লেখার পর এটা দেন বর্ডার কলাপস কলাপস। স্টাইল ছাড়াও কাজ করবে না। আমি ভাবছিলাম ওটা অ্যাট্রিবিউট, কিন্তু ওটা অ্যাট্রিবিউট না, ওটা হচ্ছে টেবিল এলিমেন্ট। কাজ করে? কাজ করে না, কাজ করার কথা। আমি এখানে ইকুয়াল দিব না, ইকুয়াল দিয়ে কোটেশনের মধ্যে এটা রাখবো, রাইট? কাজ তো করার কথা না, করে না। বর্ডার ক্লাস এইভাবে কাজ করে না, কোনো কারণে কাজ করছে না, কোথাও ভুল হয়েছে। এক কাজ করি, আবার যাই এখানে, এটা এইভাবে নেই, এক কাজ করি এখানে এটাকে রান করি, আপনাদের এটা দেখাই দিয়ে আমি আর একটু অন্য জায়গায় যাব। কাজ করে না। বর্ডার কলাস হচ্ছে এই যে আপনার বোল্ডটা, সেটাকে আমি মেনটেন করতেছে। আচ্ছা যাই হোক, এটা আমি এডিট করতে, এটা বাদ দেন, এটা দরকার নেই আপনাদের, আমি পরে এটা দেখাই দেবো আবার। সো এতটুকু দেখলেন। নতুন আর একটা ট্যাগের সাথে পরিচয় করা দেই, সেটা নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। আমি এটা কমেন্টে রাখি, হ্যাঁ কমেন্ট, এখানে কিন্তু কমেন্ট ট্যাগ শেষ, এর মাঝখানে আমি আবার একটা নতুন ট্যাগের সাথে পরিচয় করা দিই, সেটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। আপনারা কি দেখেন না অনেক সময় যে এই যে দেখেন কার্সারটা উপরে একটা লিংক একটা ক্লিয়ার হচ্ছে না, এরা লিংক বলে দিছে, তার মানে এখানে ক্লিক করলে কিন্তু আমি আমার ওয়েবসাইটে যাইতে পারছি, তাই না? এটাকে বলা হয় লিংক ট্যাগ। লিংক ট্যাগ, লিংক ট্যাগকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। কারোর সাথে লিংক করতেছেন, অ্যাঙ্কর লেখেন, অ্যাঙ্করের জন্য ই ট্যাগ দেন, ই দেন, ই দিলে দেখেন একটা অ্যাট্রিবিউট জেনারেট হয়ে যায়। আমি হাতে করে লিখি ই ট্যাগ, দেন হচ্ছে এটা অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগে এনি ট্যাগ আছে। ক্লিয়ার? অ্যাঙ্কর ট্যাগে কি করব, এখানে আমি একটা স্পেস দিব, কিছু অ্যাট্রিবিউট আছে, তার আগে আমি এখানে লিখি হচ্ছে ক্লিক হেয়ার, যেটা রান করলে আমার এখানে শো করবে, তাই না? শো করা, বাকিগুলো কিন্তু কমেন্টিং করছি। এই জায়গাটা ক্লিক করলে যাতে আমি একটা ইউআরএল জেনারেট করতে পারি, সেটার জন্য কি করব, আমি এই জায়গাটায় href লিখবো। href মানে হচ্ছে হাইপার হাইপারটেক্সট রেফারেন্স, হাইপার রেফারেন্স, তাই কি না? আপনারা কি জানতেন এটা href মানে? ওকে, সো এখানে ক্লিক করলে যাতে একটা লিংক জেনারেট হয়, আমরা ক্লিক করলে একটা ওয়েবসাইট বা অন্য কোথাও কোনো লিংকে যাবে, ক্লিক করলে যাবে বা নতুন একটা পেজ ওপেন হবে, সেটার জন্য আমরা এখানে একটা ইউআরএল জেনারেট দিব। আপাতত হ্যাশ দেই, যদি আপনি href দেন তাহলে, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম এটা href ছিল না, যখন
রিফ্রেশ দিবেন, দেখেন একটা লিঙ্ক তৈরি হয়েছে এবং কার্সারের যদি উপরে রাখেন একটা হ্যান্ড তৈরি হয়। তার মানে কি, আমাকে বলতেছে এখানে ক্লিক করো, এখানে বলতেছে ক্লিক করো, ক্লিক করলে কাজ করবে, বাট কাজ করবে না এই কারণে দেখেন হ্যাশট্যাগ জেনারেট হয়েছে। আমি চাচ্ছি আমার এই ওয়েবসাইটে যাক, ফেসবুকের এই ইউআরএল এ যাক, যাওয়ার জন্য এই হ্যাশট্যাগের জায়গায় আমি যদি এটা বসাই দেই, তার মানে এটা রেফারেন্স জেনারেট হলো, হাইপার রেফারেন্স জেনারেট হলো। তার মানে ক্লিক করলে এখানে কাজ করবে। সেটার জন্য ক্লিক করেন, আবার কোনো কিছু বুঝতে পারবেন না, বাট ক্লিক করলে দেখেন একটা ফেসবুকে যাবে, লোড হচ্ছে। তার মানে সার্ভার যখন থাকবেন তখন আমার এটা শো করবে। ক্লিয়ার? আমি একটা ওয়েবসাইটে চলে গেলাম, আবার পিছনে আসেন। এখন আপনি একটা ওয়েবসাইট বানিয়েছেন, সেখানে ক্লিক করলে ওখানেই শো করতেছে, আপনার ওয়েবসাইটটা ভ্যানিশ হয়ে যাচ্ছে না, আপনার ওয়েবসাইটে থাকছে না। সেটার জন্য কি করতে পারি, এই কার্সারের উপরে রেখে রাইট ক্লিক করেন, ওপেন নিউ ট্যাব, তার মানে ওই এইচটিএমএল এ যেটা থাকবে সেটা কিন্তু শো করতেছে। ক্লিয়ার? কিংবা কন্ট্রোল ক্লিক করে যদি আপনি ক্লিক করেন, তারপরে কিন্তু নতুন ট্যাব ওপেন হয় এবং ফেসবুকে চলে আসলাম। বাট আপনার এই ওয়েবসাইটটা এইভাবেই থাকতেছে, তাই না? আপনার কি মনে হয় আপনি একটা ওয়েবসাইট বানিয়েছেন, মানুষ কন্ট্রোল ক্লিক করে ক্লিক করবে বা রাইট ক্লিক করে এইভাবে দেখবে? দেখবে না তো। সেটার জন্য যাতে অটোমেটিক্যালি এটা হয়, এটার জন্য আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে। কোথায়? এই জায়গাটায় স্পেস দিয়ে একটা অ্যাট্রিবিউট দিব, যেভাবে আমরা টেবিলে অনেকগুলো অ্যাট্রিবিউট দিয়েছিলাম, এখানেও তাই দিব। টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট আছে। টার্গেটে কি? টার্গেটের মানে হচ্ছে আপনার নতুন ট্যাব ওপেন হবে কিনা বা ওখানে শো করবে কিনা। টার্গেট যখন দিবেন এবং এখানে যদি ব্ল্যাঙ্ক দেন, তার মানে নতুন একটা ট্যাব জেনারেট হবে। রিফ্রেশ দিলাম, ক্লিক করেন, অটোমেটিক্যালি নতুন ট্যাব জেনারেট হচ্ছে। আমি কিন্তু কোথাও ক্লিক করছি না, আমি মানে রাইট ক্লিকও করতেছি না, আমি কন্ট্রোলও ক্লিক করতেছি না, অটোমেটিক্যালি কিন্তু জেনারেট হচ্ছে। ক্লিয়ার? বাট ব্যাপারটা হচ্ছে আমি এখানে ব্ল্যাঙ্ক দিয়েছি, বাট আরেকটা জিনিস আছে, আমি যদি আন্ডারস্কোর দেই তাহলে কি হবে? আমি কিন্তু রিফ্রেশ দেইনি, আমি যখন ক্লিক করলাম নতুন একটা পেজ জেনারেট হলো, আবার যখন ক্লিক করব ওখানে কিন্তু রিফ্রেশ হচ্ছে। আমি এখানে যখন ক্লিক করব ওখানে কিন্তু রিফ্রেশ হচ্ছে। বাট আমি চাচ্ছি সবসময় যেতে নতুন নতুন ট্যাব ওপেন হয়, এই জন্য সামনে একটা আন্ডারস্কোর দিয়ে দিবেন, তাতে কি হবে, নতুন সবসময়। আমি রিফ্রেশ দিই, এবার আমার কোড তৈরি করার পরে কিন্তু আমি রিফ্রেশ দিলাম মাত্র। সো এবারে ক্লিক করেন, নতুন ট্যাব ওপেন হলো, আবার ক্লিক করেন, আবার একটা নতুন ট্যাব ওপেন হলো। এটা কখন হবে? যখন আপনি আন্ডারস্কোর দিবেন। যদি না দেন তাহলে একই ট্যাবে বারবার রিপিট হবে। ক্লিয়ার? এইটা কি বুঝতে পারছেন আমি এতক্ষণ যা বোঝালাম? ওকে, আজহার আপনি অনেক জানেন, তাই না? আপনার জন্য অ্যাসাইনমেন্ট একটু করা থাকবে, একটু বেশি বেশি করে থাকবে। এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। লাস্ট আর একটা ট্যাগের সাথে পরিচয় করে দেবো আজকে ক্লাসের জন্য, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ আমি ইমেজ ট্যাগ ইউজ করবো এই কারণে যাতে আমি ইমেজটা শো করাই। ক্লিয়ার? তো ইমেজ ট্যাগের জন্য আমি সবার প্রথমে একটা ইমেজ নিয়ে আসি। আমার ফোল্ডারে অনেক জায়গায় ইমেজ আছে, আমি এখান থেকে কোনো একটা জায়গায় ইমেজ নিয়ে আসি। তো এখান থেকে না ইমেজ নিয়ে আসে, আপনাদের সুবিধার্থে আমি নতুন একটা ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটের নাম হচ্ছে পিক্সবে। হ্যাঁ, পিক্সাবে। পিক্সাবেতে গেলাম, এইখানে আপনি ফ্রি ইমেজ অনেক পাবেন এবং ভালো ভালো ইমেজ পাবেন। আমি এটা আপনাদের দিয়ে দিই, এখানে অনেক ভালো ভালো ইমেজ পাবেন। দেখেন এইখানে নিচে দেখেন অনেক ইমেজ আছে, আমি চাই এই ইমেজটা। ওকে, এই ইমেজটা চাই। অল ইমেজ, আপনি কোন ধরনের ইমেজ চান, তারপর ইমেজের সাইজ দিয়ে দিতে পারবেন, ট্রান্সপারেন্ট কিনা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কোন কালারের ইমেজ চান সেটা শো করতে পারবেন। আমি চাচ্ছি যে আমি রেড কালারের ইমেজ নিব। এটা সিলেক্ট করার পর আমি যদি রিফ্রেশ দিই, দেখুন রেড কালারের অনেকগুলো ইমেজ শো করবে। করছে? এই ইমেজটা চমৎকার না? ক্লিক করেন, ক্লিক করলে বড় হচ্ছে, ডাউনলোড করতে পারেন কিংবা রাইট ক্লিক করতে পারেন, ইমেজ সেভ ইমেজ অ্যাজ, এটা করতে পারেন, তাহলে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। কিংবা কপি ইমেজ অ্যাড্রেস, ক্লিক করলে একটা ইমেজ ইউআরএল জেনারেট হয়। কপি করছি, দেখেন জেপিজি বেরিয়েছে ফরম্যাট, ইমেজটা শো করতেছে না? এখান থেকেও আপনি সেভ ইমেজ অ্যাজ করতে পারেন কিংবা কন্ট্রোল এস ক্লিক করতে পারেন, তাহলে ইমেজটা ডাউনলোড হবে। আমি অলরেডি কন্ট্রোল এস ক্লিক করেছি, বাট শো করতে টাইম লাগে একটু, আসুক, পেন্ডিং হয়েছে। তো রাইট ক্লিক করেন, সেভ ইমেজ অ্যাজ করেন, লোড নিচ্ছে। এখান থেকে করি, ওই একই সমস্যা, লোড নিচ্ছে।
আচ্ছা, ডাউনলোড করেও কাজ করতে পারি, কিংবা এই যে কপি, এই যে ইউআরএলটা আছে, বা এখানে যে রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, এইটা নিয়েও কাজ করতে পারি। ইমেজটাকে কোনো এন্ডিং ট্যাগ হয় না, আমরা ইমেজটাকে এইভাবে কোনো এন্ডিং ট্যাগ দিব না, এইভাবে কোনো এন্ডিং ট্যাগ দেওয়া যায় না। ক্লিয়ার? শুধুমাত্র ইমেজ ট্যাগ, কোনো এন্ডিং ট্যাগ হয় না। এটার জন্য কি করব, যেহেতু আমরা ইমেজের ইউআরএল ইউজ করব, এখানে দেখছেন আমরা হাইপার রেফারেন্স ইউজ করছি, এখানে আমি ইউজ করব সোর্স। সোর্স কি শো করাবো, আমি যে ইউআরএলটা কপি করলাম সেটা আমি এখানে বসাই দিই, এই ইউআরএলটা বসাই, তার মানে ওয়েবসাইট থেকে অটোমেটিক্যালি ইমেজটা শো করবে। সো আমি আমার ওয়েবসাইটটা রান করি, যখন সার্ভার থেকে নিবেন এবং লোকালি কাজ করবেন, আমার ডেস্কটপে কাজ করতেছি, তখন কিন্তু লোড নিতে টাইম নেয়, আর ইমেজটা অনেক বড়, যার জন্য লোড নিতে অনেক সময় নিচ্ছে। একটা ছোট ইমেজ নেওয়া উচিত ছিল। এক কাজ করি, আমরা এখানে সার্চ দিয়ে একটু ছোট ইমেজ নেই, লাইক আমি দিলাম হচ্ছে 400, এটা দিলাম হচ্ছে 300, দিলাম, ভিডিও না ইমেজ নিব। সো সার্চ দেন, ছোট ইমেজ পাইলাম আমি, এটা নেই। ও মাই গড, এখানে তো আরো বড় দেখা যায়। নিউ ট্যাবে ওপেন করি, এটা আমি ডাউনলোড করব, সেভ অ্যাজ, একই প্রবলেমে পড়বো। যাই হোক, এটা আমি কপি করি, এই যে শো করছে। তো এটা বারবার রিফ্রেশ দিলে বারবার ওই একই সমস্যা করবে, আমি চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, চেঞ্জ করে দিয়ে আমি এটা আবার রান করি। ইমেজটা আসলেই অনেক বড়, ইমেজ যেহেতু বড়, আমি একটা ইমেজ নিয়েছি অনেক বড় দেখাচ্ছে, বাট আমি তো ডাউনলোডও করতে পারতেছি না। যাই হোক, আমি ডেস্কটপ থেকে ইমেজ নেই, আমার দরকার হচ্ছে ডেস্কটপ থেকে দেখানো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ডেস্কটপ থেকে দেখানো। তো আমি এর মধ্যে ঢুকে, এর মধ্যে কিন্তু ইমেজ আছে না, এখানেও নাই, তো এটা তো আপনাদেরই ফাইল, এর মধ্যে যাই, এখানে ইমেজ নাই, জুয়েলারিতে ইমেজ তো অবশ্যই পাওয়া যাবে, এই ইমেজটা নেই, এটা আমি কপি করলাম, কপি করে আমাদের এই ফোল্ডারে যাই, আমি কোথায় রাখবো, ইমেজেস ফোল্ডারে। তো এখানে পেস্ট করে দিই, নাম হচ্ছে বিজি জেপিজি। ওকে, দেখেন আমি কি করি, আমি বিজি জেপিজি ইমেজটা নিলাম, এখানে দেখেন চলে আসছে। তো যেহেতু আমরা ফাইলটা বাইরে, আর ইমেজের ফাইলটা হচ্ছে একটা ফোল্ডারের ভিতরে, তো আমাকে ডিরেক্টরি পাস করতে হবে না। আমরা যেরকম এই ওয়েবসাইটটা রান করেছি, এখানটা কিন্তু একটা ডিরেক্টরি যায়, ইউজার ডেস্কটপের ভিতরে, এই ফোল্ডারের ভিতরে এইখানটায় এই ফাইলটা আছে, তাই না? ঠিক একইভাবে এখানে আমি, যেহেতু ইন্ডেক্সটা বাইরে, এরপরে একটা ফোল্ডার আছে, তার ভিতরে কিন্তু ইমেজেসটা আছে, সেই জন্য আমি ইমেজেস ফোল্ডারের নাম লিখব। লেখার পরে এইখানটায় দেখেন স্ল্যাশ দিছে না, ঠিক একইভাবে আমি এখানে স্ল্যাশ দেব, দেওয়ার পরে এই যে বিজি জেপিজি এটা আমি লিখি, বিজি জেপিজি, তাহলে কিন্তু আমার এটা কাজ করবে। রান করেন, কাজ করে। ইমেজটা অনেক বড়, যার জন্য অনেক বড় করে দেখাচ্ছে। তো ইমেজ যেহেতু অনেক বড়, সো ইমেজটা ছোট করার বুদ্ধি কি, এখানে আমি একটা স্টাইল করতে পারি। আচ্ছা, এখানে আমি উইথ দিতে পারি, আমি উইথ দিলাম হচ্ছে 400, আর হাইটও দিতে পারি। হাইট এগুলো কিন্তু অ্যাট্রিবিউট, এগুলো হচ্ছে সোর্স, উইথ, হাইট সবগুলো কিন্তু অ্যাট্রিবিউট। আমি উইথ হাইট দিলাম হচ্ছে 300 দিই, 300, ছোট হয়ে গেছে। ক্লিয়ার? সো আমি এটা এভাবে করতে পারি, ইভেন আমি স্টাইলও করতে পারতাম। তো এগুলো নর্মালি অ্যাট্রিবিউট হচ্ছে ইমেজের জন্য, যেমনটা হচ্ছে টেবিলে ছিল অ্যাট্রিবিউট, স্টাইল করেও হাইট উইথ দেওয়া যায়। আমি ওটা আজকে দেখাবো না, আমি এতটুকু দেখাই। তো ইমেজটা একসঙ্গে তো পরিচয় হইলেন। এখন আপনি চাচ্ছেন ইমেজে ক্লিক করলে যাতে একটা লিঙ্ক তৈরি হয়, জেনারেট হয় এই লেখা বাদ দিয়ে, তার মানে কি বোঝাচ্ছে, আমার এই এই জায়গাটায় আমি ইমেজের অংশটা ঢুকাই দিব, রাইট? কপি করে এর মধ্যে দিয়ে দেন, তার মানে একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ইমেজে ক্লিক করলে আপনার কি হবে, লিঙ্ক আপ জেনারেট হবে, রাইট? সো এখানে দেখেন কার্সারটা রাখলে কিন্তু লিঙ্কের অপশনটা পাচ্ছেন, মানে হ্যান্ড পাচ্ছেন, ক্লিক করেন, নতুন ফাইল জেনারেট হচ্ছে, ফেসবুক। ক্লিয়ার? আশা করি বুঝতে পারতেছেন এগুলো, তাই না? সো এটা হচ্ছে, দেখেন এখানে ইমেজের ভিতরে এটা আছে, যদি ইমেজের ডিরেক্টরি কোনো কারণে কোনো কিছু ভুল হইলো, বা সার্ভারে যদি লিঙ্কটা দিতেন, যেটা আমি শুরুতে করেছিলাম, এখান থেকে লিঙ্কটা নিয়ে যদি কাজ না করতো, তাহলে কি হতো? এমনটা হতো না, এমনটা হতো। তো
তো এমনটা যদি হয়েও থাকে, যাতে আপনি বুঝতে পারেন আসলে এটা কিসের ইমেজ, সেটার জন্য অল্টারনেটিভ একটা জিনিস থাকে। অল্টার অ্যাট্রিবিউট নামে আলাদা একটা অ্যাট্রিবিউট আছে অল্টার, এখানে লিখে দেন এটা হচ্ছে বিজি ইমেজ। সো যদি ইমেজটা ডিরেক্টরি শো না করে তাহলে অল্টারনেটিভ কন্টেন্টটা শো করবে, যদি এটা শো করে তাহলে কিন্তু অল্টারনেটিভ এটা শো করবে না, ভ্যানিশ। ক্লিয়ার? অল্টারনেটিভলি এটা কাজ করে, আর এটা দেওয়া ভালো। এটা দিলে হচ্ছে, এটা দিলে কি হয়, এটা দিলে কার্সারটা এনে রাখি, না কাজ করতেছে না। এইটার পিছনে কিন্তু অল্টারনেটিভ কাজ আছে। অল্টারনেটিভ দিলে কি হয় জানেন? না এখানে শো করতেছে না। আমি যদি গুগলে সার্চ দেই রনি RCY, রনি RCY দিছে তাই না? শো করে না। আমি দেই হচ্ছে ফরিদ রনি, আমাকে পান? আমাকে দেখতে পান? এই যে আমি, এই যে আমি, এই যে আমি, এগুলো কিন্তু আমার, এই ইমেজগুলো আমার। এই যে আমি, ছোট ছেলেটা। সো ইনি আমি না, এ আমার কেউ লাগে না, এমনি চলে আসছে। দেখেন আমি ফরিদ রনি লেখা মাত্র এগুলো চলে আসছে, কেন জানেন? আমি এই অল্টার ট্যাগটা ইউজ করছিলাম যখন আমি ইমেজ ইউজ করছিলাম। যদি এটা ইউজ করেন তাহলে আপনার গুগলে এইভাবে সার্চ দিলে পাবেন, আপনি আপনাকেও পাবেন যখন ওয়েবসাইট রান করবেন। ঠিক আছে? সো এটা করা যায়। ক্লিয়ার তো আপনারা না এগুলো জিনিস? এবার আমি এগুলো কমেন্ট থেকে তুলে ফেলি, কমেন্ট থেকে তুলে ফেলি, কাট করি। এইখানে আমি কমেন্ট দিয়েছিলাম, এখানে দিয়ে দিই। কমেন্ট থেকে তুলে দেওয়ার পর আমি এটা আবার রান করি। কোনটা? এটা। তো সবগুলো এখানে শো করতেছে। এবার সরি, সরি গাইস। সো এটা ঠিক করার জন্য, হ্যাঁ হয় হয়। ওকে, আমি চাচ্ছি এটা ওয়েবসাইটে রান করব সার্ভারে। এটার জন্য গিটহাব নামে একটা ওয়েবসাইট আছে, দেখেন অনেক সিকিউর, কিন্তু সিকিউরের জন্য কিন্তু এটা আসে। এই ওয়েবসাইটে আপনারা একটা সাইন আপ করবেন, রেজিস্ট্রেশন করবেন। ক্লিয়ার? রেজিস্ট্রেশন করে অলরেডি আমি রেজিস্ট্রেশন করেছি। এটা হচ্ছে আমার প্রোফাইল, এটা হচ্ছে আমার প্রোফাইল। আমি অনেকগুলো প্রজেক্ট তুলেছি। এটা কিভাবে তুলবে সেটা দেখাই, সেটা আমি দেখাই। আমার ইউআরএল এটা, এটা আমার ইউআরএল। সো প্রজেক্টটা তুললাম। এই প্রজেক্টটা কাজটা কিভাবে করব? সো এখানটা দেখেন, আমি আমার প্রজেক্টটা তুলবো যেটা আমরা এতক্ষণ কাজ করেছিলাম। সো এটার জন্য এই এই যে অ্যারো চিহ্নটা আছে না নিচের দিকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিউ রিপোজিটরি, নিউ রিপোজিটরিতে ক্লিক করবেন। ক্লিক করে আমি একটা নাম দিব, অবশ্যই নাম্বার দিবেন না, নাম্বার দিলেও দিতে পারেন, এটা পরে, এখন না। সো আমি দিলাম সিটিজি 52, এটা দিতে পারেন। দেখেন সবুজ আসছে, তার মানে আমার এটা পারফেক্ট। আমি যদি স্পেস দিতাম, ইওর নিউ রিপোজিটরি উইল বি ক্যারেক্টার অ্যাজ সিটিজি ড্যাশ, ও বলে দিচ্ছে যে কি করা উচিত। আপনি ড্যাশ দিতে পারেন, আন্ডারস্কোর দিতে পারেন। ক্লিয়ার? সো আমি ড্যাশ দিলাম, ড্যাশ দিয়ে ইউআরএলটা জেনারেট করলাম। ক্লিয়ার? এটা করার পর আপনি এটা ডিসক্রাইব করতে পারেন এটা আসলে কি। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, ওকে। সো এটা দিলাম পাবলিক। দেন হচ্ছে ইনিশিয়ালাইজ দি রেসপন্সিভ উইথ রিডমি, এটা অবশ্যই ক্লিক করবেন। ক্লিয়ার? কি কি কাজ করলাম? নাম দিলাম, ডিসক্রাইব দিলাম, ডিসক্রাইব দিলেও দিতেও পারে, না দিতে পারে, ম্যান্ডেটরি না অপশনাল বলে দিছে। পাবলিক অবশ্যই, এবং এটা অবশ্যই ক্লিক করবেন। ক্রিয়েট রিপোজিটরি করার পর দেখেন রেডমি অপশনটা চলে আসছে। আসার পর এইখানে এটা আসছে, নাম আসছে, আপলোড ফাইল যেটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন ফাইল চুজ করতে পারবেন, আবার ড্র্যাগ করতে পারবেন। চুজ ইওর ফাইল, চুজ ইওর ফাইলে কোথায় যাব? আমার প্রজেক্টে। তো আমি এটা সিলেক্ট করব, বাকিগুলো কি সিলেক্ট করব না? আমার প্রজেক্টে তো সবই চলে, তাই না? অবশ্যই ফোল্ডার নেবেন না, ফোল্ডার নেবেন না, এর ভিতরে যান। সো আপনি ফোল্ডারটা যদি সিলেক্ট করেন, ও কিন্তু ওপেন বলতেছে, ওপেন করতে, তার মানে কি ও ভিতরে ঢুকে কিন্তু সার্চ দিয়ে আবার বের করবে, তাই না?
সো আপনি চাইলে ফোল্ডার নিতে পারবেন না, বাট ফাইল নিতে পারবেন। আচ্ছা আমি একটু দেখাই। এটা ক্লিক করার পরে আপনি ওপেন করেন, ওপেন হচ্ছে, বাট এটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু ডিরেক্ট আপলোড হয়ে যাবে। তো আপনি যদি পুরোটা করতে চান, পুরো প্রজেক্টটা, তাহলে আপনি করে দেখেন আমি যেটা বলতেছি। এটা সবগুলো সিলেক্ট করলাম, করে ধরবেন, ধরে এখানে ছেড়ে দেন, ওই দেখেন আপলোড হচ্ছে। যত বেশি প্রজেক্ট মানে ফাইল আপলোড করবেন তত বেশি ধীরে ধীরে হবে। সবগুলো হয়ে গেলে এখানে বলে দিবে যে সবগুলো হয়ে যাচ্ছে। কোনো কারণে শুধুমাত্র এই দুটোই এসছে, একটু রিফ্রেশ দিই। আচ্ছা আসেনি, এখনো হয়নি। আপলোডে যাই আবার। হচ্ছে, মানে দেখা এখানে দেখানোর উচিত ছিল, আসলে দেখাচ্ছে না। আচ্ছা এখানে ডিরেক্টরি চলে আসছে, ওকে ডিরেক্টরি চলে আসছে, ফোল্ডার গুলো দেখাবে না, ক্লিয়ার। ফোল্ডার গুলো আসলে দেখাবে না, এটা দেখবো আমরা পরে। এটা শুধু ডিরেক্টরি দিচ্ছে। সো এখানটা আপনি চাইলে আবার কিছু কন্টেন্ট লিখতে পারেন, ডিসক্রাইব করতে পারেন আপনার ইচ্ছা, বা আপনি ইমেজও দিতে পারেন। এখানে কিন্তু ফাইল ভায়া আপলোড অ্যাড ফাইল। আচ্ছা যাই হোক, এটাতে যাওয়ার দরকার নেই। কমেন্ট চেঞ্জ কোনো কিছু করার দরকার নেই, শুধুমাত্র আপলোড করবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করবেন আর কমেন্ট চেঞ্জ করে দেবেন, এখানে কাজ শেষ। এতটুকু করলেন, করলে দেখবেন এখানে দেখেন ফোল্ডার জেনারেট হয়েছে। বাকি ফোল্ডারগুলো আসেনি কেন দেখছেন? তার মানে বাকি ফোল্ডারগুলো ফাঁকা, এই জন্য আসেনি। বাট ইমেজের ফোল্ডারে কিন্তু আমার একটা ইমেজ আছে, এই জন্য কিন্তু আসছে। ক্লিয়ার? সো এটা তৈরি হলো। এবার কি করবেন, এটা তৈরি হওয়ার পর উপরে দেখেন সেটিংস আছে, সেটিংসে ক্লিক করেন। ক্লিক করার পর নিচে যান একটু, গিটহাব পেজ, এই জায়গাটা আসার পর সোর্সে এটাকে বলা দেন মাস্টার ব্রাঞ্চ। ক্লিক করেন, ক্লিক করার পর সেভ করবেন। এইখানটা একটা ইউআরএল জেনারেট হবে, একটু স্ক্রল করেন, এই দেখেন ইউআরএল জেনারেট হয়ে গেছে। এটা যদি রান করেন, আচ্ছা আসতেছে না, এই সমস্যাটা প্রায় হয়, কোনো কারণে আসতেছে না। কেন আসতেছে না জানেন? কারণগুলো হচ্ছে আমি মাঝে মাঝে আমি বারবার যখন দেখাই, বারবার রিপোজিটরি তৈরি করি, ডিলিট করি, তৈরি করি, ডিলিট করি, হয়তো এটা একটা প্রবলেম হতে পারে, এটা একটা প্রবলেম হতে পারে। আর বাকি কোনো সমস্যা নাই, বাকি সবকিছু ঠিক আছে। রান করি, এটা আসতেছে না। এখন আমার আরেকজন স্টুডেন্টের কাজ দেখাই আপনাদের। আচ্ছা আমারটাতে তো দেখাতে পারি, আমার এখান থেকে দেখাতে পারি। সো এখানে যান, আমার অলরেডি অনেকগুলো রিপোজিটরি তৈরি করা আছে, তার ভিতরে একটা সার্ভারে আছে, সেটা হচ্ছে ফেসবুক। না, মনে হয় প্রজেক্টগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিচ্ছি। আমার ক্লায়েন্ট হচ্ছে স্টুডেন্টের এক প্রজেক্ট আছে, সেটাতে যাই, কোডা ট্রাস্ট শেয়ার উইথ মি। সরি এখানে না, একটু উপরেই ছিল মেবি, অ্যাসাইনমেন্ট। আপনাদের এরকম একটা ফোল্ডার অ্যাক্সেস দেওয়া হবে, অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আছে। আপনাদের ফোল্ডার অ্যাক্সেস হচ্ছে এই যেটা, এটা আপনাদের সাথে শেয়ার করে দেবো, একটা শিট এখান থেকে শেয়ার করে দেবো, অলরেডি তৈরি আছে। আপনার কাজ হচ্ছে, আমি যে প্রথম অ্যাসাইনমেন্টটা দিব, এই জায়গাটা দিবে অ্যাসাইনমেন্ট, এখানে আপনার নাম থাকবে, আপনারা যা ইউআরএলটা এখানে দিবেন। আমি এখানে ফিডব্যাক দিব, ফিডব্যাক দিলে আপনারা মাঝে মাঝে ঢুকে দেখবেন ফিডব্যাকে কি দিয়েছি, কতখানি ভালো হয়েছে, এতটুকু। সো এটা করলেন, এটা করার পর অ্যাসাইনমেন্টে যান, এই যে দেখেন গিটহাবের লিংক, রান করি। রান করলে দেখেন ওর ওয়েবসাইট, এটার ও বানিয়েছে, ওয়েবসাইটে এখানে রান হচ্ছে। ক্লিয়ার? ঠিক একইভাবে এখানে রান হওয়ার কথা ছিল, বাট হচ্ছে না কোনো কারণে। আপনারা করে দেখবেন এবং ডিলেট টিলেট একটু কম করবেন, পারফেক্টলি কাজগুলো করবেন। এটা একটা বিষয়, আপনারা এইভাবে করবেন। আর যখন কোনো কাজ করবেন, মনে করেন এই জিনিসগুলো করলেন, প্র্যাকটিস করলেন, একটা স্ক্রিনশট দিবেন। ক্লিয়ার? প্রিন্ট স্ক্রিন কিংবা এই যে স্নাইপিং টুল, এখানে সার্চ দেন হচ্ছে স্নাইপ,
স্নাইপিং টুল, এইটাই হচ্ছে সেই স্নাইপিং টুল। এটা সিলেক্ট করে পুরোটাই উপর থেকে নিচ পর্যন্ত কাট করবেন, কাট করে সেভ করবেন। সেভ করে আমি যে অ্যাসাইনমেন্টটা দিব, এখানে যে বলবো অ্যাসাইনমেন্ট, এটা ওইখানকার কমেন্টে পোস্ট করে দিবেন, যাতে আমি প্রাথমিকভাবে দেখতে পারি আপনারা কাজ করেছেন। আর অবশ্যই অ্যাসাইনমেন্টে দিবেন পেস্ট করে, যাতে আমি এখান থেকে আপনাকে ফিডব্যাক দিতে পারি এবং মার্কিং করতে পারি। ক্লিয়ার? আশা করি এতদূর পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন সবকিছু।